এই আর্থকুয়েক স্কেল 1, স্কেল 2, 1.5 এটা এভরিডে হচ্ছে সারা পৃথিবী। বাংলাদেশের কারেন্ট সিচুয়েশনটা কোন জায়গায়? গ্রেট কুয়েক ইজ ওয়েটিং। বিল্ডিং যে একদম গ্রাউন্ডেড হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, তা কিন্তু না। বিল্ডিং গুলা যে হচ্ছে, বিল্ডিং ম্যাটেরিয়ালস গুলা যে বানানো হচ্ছে, রাইট, এইখানে কি আসলে কোনো ঘাপলা হয় কিনা বা এখানে কোনো জালিয়াতি হয় কিনা? আমাদের এখানে তো এই দুর্নীতির চক্রটা এত কঠিন এবং এত লেয়ার্ড এবং এটা এত বিস্তৃত। এই দুর্নীতির চক্রের ভিতরে আমাদের পাবলিক স্ট্রাকচারগুলোতে, ইনফ্রাস্ট্রাকচারগুলোতে দুর্নীতির সুযোগ থাকে আরো বড় স্কেলে। এরা সয়েল টেস্ট করছে, এদের 98% কোম্পানি হচ্ছে ভুয়া কোম্পানি। এরা সয়েল টেস্ট করে না, এরা একটা ল্যান্ডে গিয়ে 4-5 দিন নাটক করে এবং আপনাকে একটা ফলস রিপোর্ট ধরায় দেয়। তো আমাদের স্টেপ বাই স্টেপ কি করা উচিত? এখানে আমাদের জীবন বাঁচানোর জন্য, নিরাপত্তার জন্য অনেক কিছু করার আছে। এক নাম্বার হলো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ পাওয়ার পোডিয়াম। আর আজকের এপিসোডে আমরা কথা বলবো অনেক কন্টেম্পোরারি একটা ইস্যু নিয়ে, যেটা হচ্ছে গিয়ে ভূমিকম্প। অ্যান্ড আমরা যদি তাকাই যে 21শে নভেম্বর যে আমাদের একটা ভূমিকম্প হলো অ্যারাউন্ড 5.4 রিক্টার স্কেলের, অ্যান্ড এরপরে আমরা প্রায় 4-5টা আফটার শক দেখলাম। সো এটা কিন্তু এখন আমাদের একটা বার্নিং কোয়েশ্চেন হয়ে দাঁড়াইছে যে আসলে ভূমিকম্প যে হচ্ছে আমরা আসলে কতটুক আর্থকুয়েক প্রন এরিয়াতে আছি, আমাদের আসলে কি কি স্টেপ নেওয়া উচিত, আমরা যখন বিল্ডিং বানাচ্ছি আমাদের কি করা উচিত, আমাদের সিটিগুলো কিভাবে প্ল্যান করা উচিত, হাউজিংগুলো কিভাবে প্ল্যান করা উচিত। সো এই জিনিসগুলো কিন্তু এখন আমাদের সবার মাথায় একটা বার্নিং কোয়েশ্চেন হিসেবে আছে। সো এই কোয়েশ্চেনটার সমাধান হিসেবে আমরা আজকে আমাদের সাথে নিয়ে এসেছি আর শফিক রহমান ভাইকে। তো শফিক ভাই হচ্ছেন ত্রিকোণ আর্কিটেক্টসের প্রিন্সিপাল আর্কিটেক্ট। এর পাশাপাশি উনি আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচারে। অ্যান্ড এর পাশাপাশি উনি কিন্তু বেশ কিছু বড় বড় প্রকল্পের সাথে ছিলেন, যেমন পূর্বাচল ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার। এছাড়াও উনি বেশ কিছু হাই রাইজ বিল্ডিং, ব্লক ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেভারাল প্রজেক্টসে উনি ইনভলভ ছিলেন। সো আজকে আমরা ভাইয়ের কাছ থেকে জানবো যে কেন ভূমিকম্প হচ্ছে, ঢাকা অ্যাকচুয়ালি ভূমিকম্প প্রন যে প্রননেসটা আছে এটা আসলে কোন পজিশনে আছে ঢাকা, এখান থেকে আসলে আমাদের বাঁচার উপায় কি, আমাদের সিটিগুলোতে কিভাবে প্ল্যান করা উচিত, আমরা সামনে কি করতে পারি, বাংলাদেশ থেকে ভূমিকম্পের ঝুঁকি কমানো যায় কিভাবে, ভূমিকম্প যখন হচ্ছে তখন আসলে আমাদের কোন কোন জায়গাতে নিজেদেরকে সেফগার্ড করা উচিত, কোন কোন অ্যাকশনসগুলো নেওয়া উচিত। সো ওভারঅল ভূমিকম্প নিয়ে আজকে আমরা কাটাছেড়া করবো। অ্যান্ড ইনশাল্লাহ এই পডকাস্টটা অবশ্যই আপনাদের লাইফে অনেক বেশি ভ্যালুয়েট করবে। সো যদি কোনো কিছু মিস করতে না চান তাহলে পডকাস্টটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম শফিক ভাই, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম মুবাসসির ভাই। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ভাই। সো শফিক ভাই, আমি যেটা বলতেছিলাম যে ধরেন 21শে নভেম্বর আমাদের একটা ভূমিকম্প হইলো প্রায় 5.4 রিক্টার স্কেলে, যেটা হচ্ছে উৎপত্তি ছিল নরসিংদীতে। অ্যান্ড এরপরে কি ম্যাসিভ লেভেলের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু আমরা দেখছি। অ্যান্ড আমরা এটাও ধারণা করা শুরু করেছিলাম যে এরপরে যদি ঢাকায় কখনো এরকম একটা 7.something একটা রিক্টার স্কেলে ভূমিকম্প হয় তাহলে পুরো ঢাকা শহরের সব বিল্ডিং ধসে যাবে, এরকম কথাবার্তা আমরা শুনতেছিলাম। সো এরপরে আমরা আবার ভয় পাচ্ছিলাম যে আফটার শক আবার কেমন হয় বা কেমন কি ইম্প্যাক্ট রাখে, এটা নিয়ে কিন্তু আমরা সবাই ওয়ারিড ছিলাম এবং এখনো আছি। কারণ এরপর থেকে কন্টিনিউয়াসলি প্রায় 4 থেকে 5টা আফটার শক হয়েছে। ইনফ্যাক্ট লাস্ট 4 ডিসেম্বরেও একটা আফটার শক হলো। সো ভাই, এই যে ভূমিকম্পটা হচ্ছে, ভূমিকম্পটা অ্যাকচুয়ালি হয় কি কারণ? ভূমিকম্প কেন হয় সেটাকে আমি খুব সহজভাবে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি সবার জানার জন্য। তবে তার আগে একটা পয়েন্ট না বললেই নয়, সেটা হচ্ছে যে এই আর্থকুয়েক নিয়ে বা ভূমিকম্প নিয়ে কিন্তু বলার জন্য বা অ্যানালাইসিস করার জন্য কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট পার্সন হচ্ছে যে জিওটেকনোলজিস্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার্স এবং এই আর্থকুয়েক নিয়ে যারা গবেষণা করছেন তারা। তো আমাদের সাথে আর্কিটেক্ট হিসেবে, যেহেতু আর্কিটেক্ট বিল্ডিং সেক্টরটাতে কাজ করে, তো তাদেরও একটা জেনারেল ইন্টারেস্ট এবং তাদেরকেও অনেক কিছু জানতে হয় এই আর্থকুয়েক সম্পর্কে। তো সেই জায়গা খুব স্বাভাবিক যে আপনারা তো বিল্ডিং গুলা ডিজাইন করতেছেন, সো আপনাদের তো খুব স্বাভাবিকভাবে এই নলেজগুলো থাকতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের নলেজটা হচ্ছে কালেক্টেড নলেজ। আমরা আর্থকুয়েকটাকে আমাদের বুঝতে হচ্ছে, এটা ক্যারেক্টারিস্টিক্স জানতে হচ্ছে, এবং আর্থকুয়েকের এই যে আপনি যে কোশ্চেনটা করলেন কেন হয়, এটা আমাকেও জানতে হয়েছে যে কেন হয়। তবে এটার আরো ইন ডেপথ অ্যানালাইসিসটা আসলে জিওটেকনোলজিস্টরা করেন। তো আর্থকুয়েক হওয়ার কারণটা খুব সিম্পল। কারণ হচ্ছে যে আমরা যে পৃথিবীটার মধ্যে বসবাস করছি, আমরা তো বর্ডার দিয়ে দেশ ভাগ করে ফেলেছি। আমরা বলছি বাংলাদেশ, ইন্ডিয়া, অর দিজ আর দ্য বর্ডার্স। বাট অ্যাকচুয়ালি পৃথিবী থেকে যদি পানিটাকে সরাই দেওয়া হয়, মানে এই যে ওয়াটার সারফেস, আমরা বলি যে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হচ্ছে পানি, পানিটাকে যদি সরাই দেওয়া হয় তাহলে কিন্তু আসলে পানির নিচেও কিন্তু ল্যান্ড আছে।
এবং টোটাল ল্যান্ডটাই আসলে হচ্ছে একটা একটা বস্তু। আমরা পানির কারণে দেখি যে ল্যান্ড হচ্ছে ডিপার্ট, এবং এই পৃথিবীর সেন্টারে যে, এটা তো গবেষণা করে প্রুভেন যে পৃথিবীর সেন্টারের, আর্থ কার্স্টের সেন্টারে এখনো বার্নিং হচ্ছে এবং সেখানে আগুন জ্বলছে। তো আপনারা বয়লিং ওয়াটার আমরা যখন দেখি যে কোনো কিছু যখন নিচ থেকে বয়েল হয়, তখন আস্তে আস্তে উপরের দিকে আমরা দেখি যে উপরে পানি উঠে আসে, বয়লিং এর বাবলস উঠে আসে। তো অ্যাকচুয়ালি এই পৃথিবীর সেন্টারে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশন চলছে, কারণ এই পৃথিবীটা আসলে, এটা গবেষণা করে একদম সায়েন্টিফিক্যালি প্রুভেন যে পৃথিবীটা আসলে একটা আগুনের খণ্ড ছিল। এটা যখন পৃথিবীটা যখন তৈরি হলো, এক্সপ্লোশন, একটা ইউনিভার্সাল এক্সপ্লোশন হয়ে যখন পৃথিবীটা একটা গ্রহ হলো, তখন এটা একটা আগুনের খণ্ড ছিল। সেখান থেকে এটা ধীরে ধীরে এটা কুল ডাউন হয়ে গ্রাউন্ড তৈরি হয়েছে। তো এটার ভেতরে এখনো কিন্তু এই ধরনের কেমিক্যাল রিয়াকশনগুলো চলছে মাটির নিচে, এবং পৃথিবীর টোটাল সারফেসটাই, যে টোটাল যে আর্থ যে একটা সারফেস, এটা ভেতরের যে ম্যাসটা, এটা কিন্তু একটা সিঙ্গেল ম্যাস না। এখানে বিভিন্ন ধরনের প্লেটস আছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে হয়তো 50, 60, 100 কিলোমিটার জুড়ে পৃথিবীর নিচে একটা ক্লাস্টার অফ মাড অর ক্লাস্টার অফ প্লেট, আবার আরেকটা প্লেট, এরকম বিভিন্ন খণ্ড খণ্ড বিভিন্ন একটার সাথে একটা প্লেট যুক্ত হয়ে হয়ে মাটির নিচে রয়েছে। এবং এই প্লেটগুলো, এগুলো কিন্তু এক একটা মুভ করছে, এবং পৃথিবী সবসময় রোটেট করছে, এর গ্র্যাভিটেশন আছে, পৃথিবীর বাইরে থেকে এর গ্র্যাভিটেশন আছে। সো এই ক্রাস্টগুলো অলওয়েজ মুভ করছে, একটা ধীরে ধীরে একটার উপরে উঠে যাচ্ছে, আবার কোথাও গ্যাপ তৈরি হচ্ছে, কোথাও ডেপ তৈরি হচ্ছে। ইটস এ ডাইনামিক ফোর্স। আমরা উপরে দেখছি যে ল্যান্ড স্ট্যাটিক, কিন্তু পৃথিবীর ভেতরে এটা কিন্তু অল এ ডাইনামিক ফোর্স। তো এখানে ভূমিকম্প বিষয়টা খুবই স্বাভাবিক, বিকজ মাটির নিচে যখন এই ক্রাস্টগুলো যখন মুভমেন্ট হচ্ছে, তখনই কিন্তু আর্থকোয়েকের সেটার ইম্প্যাক্টটা উপরে আসছে। একটা 500 কিলোমিটার জুড়ে একটা পৃথিবীর নিচে একটা ক্রাস্ট যদি একটা সার্টেন পরিমাণ সরে চলে যায়, একটা আরেকটার উপরে উঠে যায়, তো স্বাভাবিকভাবে সেটার ইম্প্যাক্টটা উপরে আসবে। সো আর্থকোয়েকটা পৃথিবীর জন্য একেবারে, এটা কোনো অ্যাবনর্মাল ফেনোমেনন না, এটা খুবই নর্মাল ফেনোমেনন। এটা প্রতিনিয়ত হচ্ছে, এবং আপনি নিশ্চয়ই এটা জেনে থাকবেন যে এই আর্থকোয়েক 1, স্কেল 1, স্কেল 2, 1.5, এটা এভরিডে হচ্ছে সারা পৃথিবীতে, এভরিডে হচ্ছে। ইন্টারেস্টিং আরেকটা ইনফরমেশন আমি বলি যে আমাদের পৃথিবীটা কতটা ডাইনামিক, এটা বোঝার জন্য। সেটা হচ্ছে যে 1527 সালে একজন কার্টোগ্রাফার, তার মানে কিন্তু বেশি দিন আগে না, লক্ষ্য করেন, মাত্র অ্যারাউন্ড 500 ইয়ার্স এগো, 1527 সালে আব্রাহাম অর্লিয়াস নামে একজন কার্টোগ্রাফার, উনি সর্বপ্রথম পৃথিবীর একটা অ্যাকুরেট ম্যাপ ড্র করতে পেরেছিলেন মাত্র 500 বছর আগে। পৃথিবীর ইতিহাস তো মিলিয়নস অফ ইয়ার, কিন্তু মাত্র 500 বছর আগে। তো তখন উনি একটা ইন্টারেস্টিং ফিচার বের করে দেখালেন যে এই সাউথ আমেরিকা এবং আফ্রিকা, এই দুইটার ম্যাপকে, মানে দুইটা মহাদেশের ম্যাপকে যদি পাশাপাশি আনা হয়, দেখা যায় পাজলের মতো একটা আরেকটার সাথে সেট হয়ে যায়। তো তখন উনি সবগুলো পাজল জোড়া দিয়ে দেখালেন যে এখানে এক সময় পৃথিবীর এই সব আর্থ ক্লাস্টারটা, মানে মহাদেশগুলো যে ভাগ হয়েছে, এটা একসাথে ছিল পরে। হ্যাঁ, তারপরে এটা কিন্তু ধীরে ধীরে, ওই যে বললাম যে ডাইনামিক ফোর্স, ধীরে 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 এগুলো মুভ করেছে, সরেছে, এবং এখনো আমাদের মহাদেশগুলো আস্তে আস্তে শিফট করে যাচ্ছে। হিমালয় পর্বত প্রতি বছরের উচ্চতা বাড়তেছে, তার মানে এই যে ক্রাস্টগুলো, এগুলো মুভমেন্টের মধ্যে আছে। আর্থকোয়েক পৃথিবীতে হবে, মানে এই মুভমেন্ট, এই প্লেটগুলোর মুভমেন্ট ঘটবে, এবং কখনো সার্টেন, কখনো আনসার্টেন, এটা এভাবে প্রতিনিয়ত এটা চলতেই থাকবে। এটা একটা মানে পৃথিবীতে এটা একটা নিয়মের একটা প্রসেস। রাইট, গট ইট। সো ভাইয়া, মানে বুঝলাম আমরা যে মানে ভূমিকম্প কিভাবে হয়, প্লেট গুলা কিভাবে চেঞ্জ হচ্ছে, ডাইনামিক ফোর্স গুলা কিভাবে আসতেছে, বাট মানে বাংলাদেশের কারেন্ট সিচুয়েশনটা কোন জায়গায়? মানে বাংলাদেশ কি এমন কোনো জায়গায় আছে যেখানে আসলে অনেক বেশি ভূমিকম্প হবার ঝুঁকি আছে? আমরা যতটুকু অ্যানালাইসিস, গবেষকদের কাছ থেকে যতটুকু জানছি, তাতে বাংলাদেশ হলো 3টা মেজর প্লেটের সংযোগস্থলে পড়েছে। তার মানে খুব ক্রিটিক্যাল, মানে 3টা প্লেট, মানে 3টা বিভিন্ন ডিভাইডেড প্লেট, একটা জায়গায় প্লেটগুলো একটার সাথে রিয়াকশন করছে, এরকম ফল্ট লাইনের উপরে 3টা প্লেটের সংযোগস্থলে পড়েছে। 2টা হলেও সেটা না হয় কিছুটা মিনিমাইজড হতো। 3টা প্লেট, এই যে একটা ইন্ডিয়ান, একটা ইউরেশিয়ান, একটা বার্মা, 3টা প্লেট। তো এই 3টা প্লেট, এবং দেখা যাচ্ছে যে গবেষকরা বলছেন যে এই প্লেটগুলো একটা আরেকটার উপরে প্রেশার ক্রিয়েট করছে। যেমন ইন্ডিয়ান প্লেট যেটা, এটা এখন স্টেবল হয়নি,
এ মুভমেন্টের মধ্যে আছে এবং এ তার অন্য প্লেটকে আস্তে আস্তে একদিক থেকে প্রেসার দিচ্ছে। তো যখন একটা প্লেট আরেকটা প্লেটকে যখন এভাবে আস্তে আস্তে প্রেসার তৈরি করছে হাজার বছর জুড়ে, তখন কিন্তু এই এই ফোর্সটা ভিতরে জমা হচ্ছে। এটা একটা ইলাস্টিক ফোর্সের মতো ভিতরে হঠাৎ প্রেসারটা রিলিজ হচ্ছে। এবং বাংলাদেশের আর্থকোয়েক জার্নাল বলে একটা বাংলাদেশের আর্থকোয়েক রেকর্ড আছে একটা, সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে গত 100 বছরে বাংলাদেশে 100টা বড় ভূমিকম্প হয়েছে। হ্যাঁ, এবং আমাদের বড় অনেক ম্যাসিভ ডিজাস্টার হয়েছে এরকম ভূমিকম্পের রেকর্ড আছে। যেমন 1897 সালে একটা গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক একটা আমাদের ভূমিকম্প হয়েছিল, তারপরে 1700 সালে একটা হয়েছিল। তো এই ধরনের বড় বড় ভূমিকম্পের রেকর্ড, এবং 1897 সালে যে ভূমিকম্পটা হয়েছিল এটা ওই সময় কিন্তু বাংলাদেশের এই রিজিয়নে এত বিল্ডিং ছিল না। কিন্তু ইভেন দো ওই সময়ের যে রেকর্ড পাওয়া যায়, যে হিস্ট্রি পাওয়া যায়, তাতে দেখা যায় যে ওই সময় খুব ম্যাসিভ ডিস্ট্রাকশন এখানে হয়েছিল। তার মানে বাংলাদেশের ইতিহাসে এই রিজিয়নের ইতিহাসে আর্থকোয়েকের ভালো হিস্ট্রি আছে এবং এটা মানে বছরকে বছর এটা হয়েছে, বড় বড় ঘটনা ঘটেছে। কিন্তু যেই বড় বড় ভূমিকম্পগুলো যে সময় হয়েছে সেই সময় বাংলাদেশ এত আরবানাইজড হয়নি, কিন্তু বর্তমানে আরবানাইজড হয়ে গেছে। তো এই কারণে প্রিভিয়াস যে কোনো সময়ের তুলনায় আমাদের এই সময়টা অনেক বেশি ক্রিটিক্যাল। আচ্ছা আচ্ছা। সো ভাইয়া, এই যে রিসেন্টলি যে আমরা প্রায় 5-6টা শক দেখলাম, আফটার শক সবকিছু আমরা দেখলাম, যেটা 5.4 রিক্টার স্কেল যেটা হলো, এরপর থেকেই তো আমরা কন্টিনিউয়াসলি এটা ফেস করতেছি। সো মানে এই প্যাটার্নটা দেখে কি মানে বিশেষজ্ঞরা এমন কিছু ভাবতেছেন কিনা যেটা সামনে একটা বড় কিছু হতে পারে, নাকি হচ্ছে যে এটা জাস্ট এমনি আমরা দেখতেছি, এরপরে তেমন কিছু হবে না? সো মানে হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে এক্সপার্ট নলেজ যেটা, এটা আসলে সবসময় খুব কন্ট্রোভার্সিয়াল। যে কোনো কিছু নিয়ে গবেষণা আপনি দেখবেন যে মেডিকেল সায়েন্সে আপনি দেখবেন যে এক ডক্টর বলছে যে এটা খেলে ভালো হয়, আর আরেক ডক্টর বলছেন যে এটা খেলে খারাপ হয়। সো এক্সপার্ট নলেজ হচ্ছে অলওয়েজ কন্ট্রোভার্সিয়াল সব সেক্টরে। আর্থকোয়েকের ক্ষেত্রেও আমাদের অনেকজন এক্সপার্ট বিগত 10-15 দিনে বলেছেন যে এটা হচ্ছে একটা সিগন্যাল অ্যান্ড আ গ্রেট কোয়েক ইজ ওয়েটিং। আবার অনেকে বলেছেন যে না, অনেকটাই শক্তি রিলিজ হয়ে গেছে, এটা আমরা এটা অতটা রিস্ক না। তো যার জন্য আমরা আসলে কার ওপিনিয়নটাকে সঠিকভাবে ধরবো। তো এই জায়গাটাতে আমরাও কিন্তু একটা মধ্যম জায়গায় আছি, যে আমরা রিস্ক ফিলও করছি, আবার রিলিফও মনে করছি। এটা কনফার্ম ভাবে আসলেই বলা যায় না যে এটা কি আরো বড় কিছু আসছে, নাকি ওই ভূমিকম্পটাই বড় কিছু ছিল, একটা শক্তি রিলিজ হয়ে গেছে। এটা কিন্তু একদম ডিফাইন ভাবে বলা যাচ্ছে না। এই জায়গাটাতে আমরা উইদিন গ্রে। আচ্ছা আচ্ছা। মানে এমনিতে ভাইয়া মানে এটা কি বলা যায় না, মানে ধরেন মানে কোনো প্যাটার্ন ফলো করে কি একটা প্রেডিকশন দেওয়া যায় না, নাকি না? আচ্ছা, এই জায়গাটাতে আমি নিজেই একটু স্টাডি করছিলাম, যে এখন তো আমাদের এআই টেকনোলজির কারণে স্টাডি করা অনেক সহজ হয়ে গেছে। আমি ওই প্রম্পটগুলো দিয়ে স্টাডি করছিলাম যে এরকম কি কোনো সিকোয়েন্সিয়াল রেকর্ড পৃথিবীতে আছে কিনা, যে কোনো দেশে এরকম হতে 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 হঠাৎ করে বড় হয়েছে, এরকম কোনো প্যাটার্ন পাওয়া যায় কিনা। তো আমি অনেক খুঁজলাম, বাট এটার উপরে খুব ভালো কোনো স্টাডি আমি এভাবে করে যে একদম রেকর্ডের স্টাডি আসলে পাই নাই। তো যার জন্য এই ছোট ছোট কোয়েকগুলো কি বড় কোয়েকের সংকেত কিনা, বা কনফার্ম একটা বড় কোয়েক আসছে কিনা, এটা ডকুমেন্টেড ভাবে বলা যাচ্ছে না। কিন্তু আমি যদি এমনি পৃথিবীর ইতিহাস থেকে যদি দেখি, বিভিন্ন ঘটনার বিভিন্ন ক্রনোলজির ইতিহাস থেকে যদি দেখি, তাহলে এটা ঠিক যে পৃথিবীতে যে কোনো বড় ঘটনা, যে কোনো ন্যাচারাল ক্যালামিটিস, যে কোনো একটা বড় ট্রান্সফরমেশন, এর একটা প্রি সিগন্যাল মানুষের কাছে বা জীব যারা এই পৃথিবীতে যারা বসবাসকারী প্রাণী আছে তাদের কাছে এটা প্রকৃতি সবসময় কনভে করে। এটা কথাটা হয়তো সায়েন্টিফিক না, কথাটা হয়তো স্পিরিচুয়াল বা ফিলোসফিক্যাল, কিন্তু এই ঘটনাটা দেখা গেছে যে কনভে করে, এবং ইটস কাইন্ড অফ একটা অ্যালার্ম বা একটা সিগন্যাল যে সতর্ক হওয়ার জন্য। তো এটা সেই জায়গা থেকে আমরা মনে করতে পারি যে ছোট ছোট কোয়েকস হচ্ছে এটা মেবি হয়তো একটা বড় কিছুর জন্য আমাদেরকে হয়তো একটা সতর্ক বার্তা আমাদেরকে দিচ্ছে। রাইট, ওকে। সো ভাইয়া মানে এটা তো বলা যায় না, সেটা ঠিক আছে, বাট মানে এমনিতে বাংলাদেশের যে বর্তমান অবস্থান, যেটা আপনি বললেন যে 3টা প্লেটের একদম কানেক্টরের যে প্লেসটা আছে, ওই প্লেসটাতে হচ্ছে বাংলাদেশ আছে। সো এখান থেকে আমরা মানে এটা বলতে পারি যে মানে বাংলাদেশের যে জেলাগুলো আছে, সো এই জেলাগুলোর মধ্যে কোন জেলাগুলো অ্যাকচুয়ালি বেশি ভূমিকম্পের ঝুঁকিতে আছে? জি, এখানে চিটাগং, সিলেট, রিসেন্টলি একটা সার্ভেতে আবার বলা হচ্ছে বরিশাল, হ্যাঁ, রংপুর, এই জোনগুলোকে কম্পারেটিভলি বেশি ভার্নারেবল বলা হচ্ছে। এবং বাংলাদেশের
টোটাল বাংলাদেশটাকেও এরকম কয়েকটা জোনে ভাগ করা হচ্ছে। ঢাকা যদিও মডারেট জোনে আছে, মানে ঢাকা কিন্তু পিক আর্থকুয়েক জোনে নাই এখন পর্যন্ত। যেই ডিভিশনটা আছে আর্থকুয়েকে, তাতে ঢাকা হচ্ছে মডারেট জোনে আছে। কিন্তু অন্যান্য জোনগুলো, যেমন এই যে চিটাগং এর কথা বললাম, এবং ওই গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েকেও কিন্তু চিটাগং জোনটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর এছাড়া সিলেট এরিয়াটাও, এই জোনটাও আমাদের জন্য খুব রিস্কি। এছাড়া রংপুর, এই জোনটা বেশি রিস্কি। তবে আমাদের কিছু, এইগুলো হচ্ছে ট্রান্স বাউন্ডারি, এই ফল্টগুলো যেটা আমি বললাম যে 3টা ফল্ট। এছাড়াও আমাদের দেশের ভেতরে কিছু ইন্টারনাল, কিছু যেটা আমাদের বাংলাদেশের মধ্যেই অবস্থান করছে, ইন্টারনালও কিছু বড় ফল্ট আছে, যেমন মধুপুর ফল্ট একটা ফল্ট আছে। তো আসলে কোন ফল্টটা যে অ্যাক্টিভ হবে আর কোনটা যে আমাদের ক্ষতির কারণ হবে বলা যায় না। তো যদি মধুপুর ফল্ট যদি ওয়ার্ক করে, সেক্ষেত্রে কিন্তু আবার দেখেন, আমি কিন্তু ওই সূত্রটা কাজ করছে না। যেমন বলবো যে চিটাগং এই বড় ভূমিকম্প হলে চিটাগংটা বেশি ভার্নারেবল বা সিলেট বেশি ভার্নারেবল। যদি এখন আমাদের ইন্টারনাল ফল্ট কাজ করে, যদি মধুপুর ফল্টের কারণে কিছু হয়, বা আমরা গতদিনের আমরা ভূমিকম্পের উৎপত্তিস্থল দেখছি যে নরসিংদী, তার মানে এই মানে ইনফরমেশন গুলো চেঞ্জ হচ্ছে, মানে এটা এক এক সময় পৃথিবী সার্টেনিটি নাই, আসলে চেঞ্জ হচ্ছে। তারপরেও ইন জেনারেল বলা হচ্ছে এই জোনগুলোকে। ওকে, সো ভাইয়া যেটা বললো যে ঢাকা হচ্ছে মোটামুটি মডারেট একটা জোনে আছে, কিন্তু আবার আমরা যখন ভূমিকম্পটা হইলো, বড় ভূমিকম্পটা, তো তখন আমরা শুনলাম যে পুরান ঢাকার কথাটা যদি আসি, যে একদম ফায়ার সার্ভিসের সবাই হাত পা তুলেই দিছে যে না, আসলে পুরান ঢাকায় যদি কোনো ডিজাস্টার হয়, এখানে আসলে আমাদের কিছু করার নেই, আমরা এখানে আসলে কোনো রেস্কিউ কর্মসূচি চালাতে পারবো না। সো পুরান ঢাকার আসলে এই অবস্থাটা কেন হইলো? পুরান ঢাকার যে আরবান মরফোলজিটা আমরা দেখি, পুরান ঢাকাতে সবকিছু খুব কনজাস্ট্রেট। আমাদের রাস্তাগুলো খুবই ন্যারো, অস্বাভাবিক ন্যারো। এমনও ন্যারো রোড আছে পুরান ঢাকায় যে যেখানে রিক্সার চেয়ে বেশি গাড়ি ঢোকার মতো রাস্তা নেই। হ্যাঁ, তো পুরান ঢাকার এবং বিল্ডিংগুলো, পুরান ঢাকা মানে কি, মানে পুরান ঢাকা আমরা কেন বলছি, কারণ ওটা পুরনো, মানে এটা পুরনো সময়, মানে সবচেয়ে আগে ওই জায়গাগুলো তৈরি হয়েছে। তো যেই সময়ে ওই জায়গাগুলো তৈরি হয়েছে, অ্যাবাউট 500 ইয়ার্স এগো, 300 ইয়ার্স এগো, যখন বিল্ডিংগুলো হয়েছে, ব্রিটিশ পিরিয়ডে অর আর্লিয়ার দেন দ্যাট, সেই সময়ে আমাদের রেইনফোর্সড বিল্ডিং, যেটা মানে বিল্ডিংয়ের ভিতরে কিন্তু বিভিন্ন টাইপ আছে স্ট্রাকচারের। তো আমাদের এখন আমরা যে বিল্ডিংগুলো দেখি, যে বিম থাকে, কলাম থাকে, অর্থাৎ রেইনফোর্সমেন্ট থাকে, এর ভিতরে রড থাকে। আবার আপনি আমাদের প্রাচীন জমিদার বাড়িগুলোতে গিয়ে দেখবেন, ওইগুলোতে ছাদের ভিতরে দেখবেন যে তীর বর্গা বলে এক ধরনের জিনিস থাকে, কাঠের রিবস থাকে। লক্ষ্য করেছেন যে ছাদের ভিতরে দেখবেন যে এরকম কাঠের রিবস দিয়ে ছাদ করা। মানে একটা সময়ে রেইনফোর্সমেন্টের ব্যবহার ছিল না, রডের ব্যবহার ছিল না। এবং রেইনফোর্সমেন্ট যে বিল্ডিংগুলোতে নাই, সেই বিল্ডিংগুলো আর্থকোয়েকের জন্য অবশ্যই অনেক বেশি এফেক্টেড হবে। কারণ রেইনফোর্সমেন্টটাই হলো একমাত্র জিনিস যেটা এই বিল্ডিং স্ট্রাকচারে ল্যাটারাল লোডটার বিরুদ্ধে কাজ করে, মানে ল্যাটারাল লোডকে স্টেবল করে। ল্যাটারাল লোড বলা হচ্ছে সেই লোডটাকে, যে হরিজেন্টালি যখন কোনো ধাক্কা আসে, ভূমিকম্পের ধাক্কাটা হচ্ছে হরিজেন্টালি ধাক্কা। আর আমাদের নর্মালি বিল্ডিংটা যদি স্টেবল থাকে, তাহলে আমাদের লোডটা হচ্ছে ভার্টিক্যালি, উপর থেকে নিচের দিকে লোড পড়ছে। কিন্তু এই যে হরিজেন্টাল থ্রাস্ট, এটা ভূমিকম্পের কারণে হতে পারে। প্রচন্ড বাতাস যেখানে সমুদ্রের পাড়ে, সেখানেও কিন্তু এই হরিজেন্টাল লোডটা থাকে, ল্যাটারাল লোড বলে। তো আমাদের পুরান ঢাকাতে যে বিল্ডিং গুলো পুরনো, সেইগুলোতে কিন্তু রেইনফোর্সমেন্টের ব্যবহার নাই। এগুলো চুন সুরকি দিয়ে করা বিল্ডিং। এগুলো খুবই, যেমন আমরা যদি আমাদের একটা মাটির বাড়ি দেখি, এর ভিতরে কি রড থাকে না, এখানে মাটিকে স্ট্যাক করে বানানো হয়েছে। তো অনুরূপভাবে আমাদের এখানে 200-300 বছর আগে যেসব বিল্ডিং হয়েছে পুরান ঢাকা এলাকায়, ওখানে তো ওই সময় তো আসলে আরবান প্ল্যানিং করে কেউ চিন্তা করেনি যে এটা এক সময় ঢাকা শহর হবে, এখানে এক সময় হাইরাইজ বিল্ডিং হবে, এখানে ফায়ার ট্রাক ঢুকবে। তখন ধীরে ধীরে এটা অর্গানিক্যালি গ্রো করেছে। অর্গানিক্যালি গ্রো, কেউ প্ল্যান করেনি যে পুরান ঢাকায় এইভাবে রাস্তা হবে। একদিকে যেরকম আমার ইনফ্রাস্ট্রাকচার দুর্বল, মানে রাস্তাঘাট সবকিছু টু মাচ ন্যারো, সার্ভিসেস পৌঁছাতে পারছে না। আবার অন্যদিকে বিল্ডিংগুলো পুরনো এবং উইদাউট রেইনফোর্সড। এগুলো হচ্ছে ব্রিক স্ট্রাকচারের বিল্ডিং অধিকাংশ, যে মোটা মোটা ব্রিক ওয়ালকে স্ট্যাক করে এর উপরে কাঠ দিয়ে, তীর বর্গা দিয়ে, এর উপরে চুন সুরকি দিয়ে ছাদ করা হয়েছে, এই ধরনের বিল্ডিং আছে। তো এই ধরনের বিল্ডিংগুলো কোনো হরিজেন্টাল থ্রাস্ট নিতেই পারে না। এখানে যদি একটা ধাক্কা আসে, এটা একদম একটা লাইকে
স্যান্ড ঘরের মতো একটা পড়ে একটা যাবে। বালুর ঢিবি যদি আপনি চিন্তা করেন, এখানে যেমন একটা বাতাস আসলে বা একটা ধাক্কা আসলে যেমন এটা মিশে যাবে, হুম এগুলো সেরকম এর ভিতরে কোনো রিনফোর্সমেন্ট নাই, ইট উইল ফল ডাউন। হুম হুম এখন ফল ডাউন হলেও সবচেয়ে বড় সমস্যা হলো যে কেন পুরান ঢাকা নিয়ে আরো বেশি চিন্তিত হচ্ছে মানুষ, কারণ হচ্ছে যে এটা হাই ডেন্সড এরিয়া, মানে হুম। ঢাকা শহর এমনি ডেন্সড, এর মধ্যে পুরান ঢাকার ডেন্সিটি আরো বেশি, তার মানে এখানে হুম। বেশি মানুষ বসবাস করছে। অন দ্য আদার হ্যান্ড, একটা ভূমিকম্প হলে যে আমার যে রেস্কিউ অপারেশন পৌঁছাইতে হবে, মানুষকে পৌঁছাইতে হবে, সেই সুযোগটাও তো নাই। আপনি যদি মনে করেন যে একটা বিল্ডিং সরাইতে হবে, বুলডোজার নিয়ে যেতে হবে, আপনি রিচ করতে পারছেন না। এই জন্যই পুরান ঢাকাকে নিয়ে সবসময় অনেক বেশি আলোচনা আসছে যে যেই জায়গাগুলো কম্পারেটিভলি প্ল্যান্ড, যে গুলশান মোটামুটি রাস্তা আছে, জায়গা কিছু ফাঁকা ফাঁকা জায়গা আছে, পার্ক আছে, অ্যাটলিস্ট একটা অ্যাক্সেস আছে, কিন্তু পুরান ঢাকায় তো অ্যাক্সেসই নাই, আর তার উপরে ওভারঅল ডেভেলপমেন্টটা এরকম। তো এই জায়গা থেকে পুরান ঢাকাকে খুব রিস্কি মনে করা হচ্ছে। প্ল্যানিং এর কথায় আসতাম। সো দেখেন, আমরা হচ্ছে ঢাকা শহরের মানে বেশ কিছু এরিয়া, যেমন উত্তরা বলি, পূর্বাচল বলি, বসুন্ধরা বলি, তারপর মোহাম্মদপুর বসিলা বলি, তো এই জায়গাগুলো আগে একটা সময় ডোবা ছিল, এগুলাকে এখন ল্যান্ড ফিল করা হচ্ছে। ফিল করে এখানে হচ্ছে বিল্ডিং বানানো হচ্ছে, বেশ হাই রেজ বিল্ডিং হচ্ছে, ব্লকস হচ্ছে, এক একটা ব্লকে 70-80টা করে বিল্ডিং থাকতেছে। তো আমরা কিন্তু এই ভূমিকম্পের এই শকটার পর থেকে আমরা কিন্তু এটা শুনতে পাচ্ছি যে বসুন্ধরার মাটি নরম, জি, তারপরে পূর্বাচলের মাটি নরম, উত্তরার মাটি নরম, মোহাম্মদপুরের মাটি নরম, এই কথাগুলো কিন্তু আমরা শুনতে পাচ্ছি। জি। অ্যান্ড এগুলা তো ভাই মোটামুটি প্ল্যান্ড ওয়েতেই করা হয়েছে যতদূর আমাদের নলেজে আছে আর কি। সো এই নরম মাটি যে আমরা বলতেছি, এটা আসলে কি জিনিস, অ্যান্ড অ্যাকচুয়ালি কি এই এরিয়াগুলো এই সমস্যার মধ্যে আছে কিনা? হ্যাঁ, এটা আনডাউটেডলি ট্রু। এই যে কথাগুলো শোনা যাচ্ছে, এগুলো বিশেষজ্ঞরাই বলছেন, হুম, যারা এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞাত তারাই বলছেন জি। আসলে, এবং আমরাও এটা জানি। হুম হুম যেমন আমাদের বসুন্ধরা এরিয়ার কথা যদি বলি, বসুন্ধরা এরিয়াটার বেশি দিন আগে যাওয়ার দরকার নাই। আপনি যদি 30-40 ইয়ার্স আগে যান, 80 সালের দিকে, 75 সালের দিকে, আমাদের কিন্তু গুগল আর্থ যেটা আছে, যেটা দিয়ে আমরা স্যাটেলাইট পৃথিবীকে দেখতে হুম, পারি, এটার মধ্যে কিন্তু 50-60 বছর এরকম পিছনে গিয়ে দেখা কেমন যায়। ছিল দেখা যায়। আপনি একটু পিছনে চলে যান, আপনি হুম, দেখবেন যে এখন যেখানে জলসিঁড়ি, সেই জায়গাটায় আপনি দেখবেন যে 30 বছর, 25 বছর, 30 বছর আগে এটা পানি দেখা যাচ্ছে, হুম, ওয়াটার বডি। বসুন্ধরাও তাই ছিল। বসুন্ধরার পাশে যে বালু নদী আছে, এই নদী আরো চওড়া ছিল, এই নদীগুলো প্রশস্ত ছিল। হ্যাঁ, এবং এটার ভিতরে এই বালু ভরাট করতে করতে, অর্থাৎ কৃত্রিমভাবে সিলটেশন বা ফিলিং করতে করতে কিন্তু এই জায়গাগুলো ধীরে 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 ডেভেলপমেন্ট করা হয়েছে। হুম, তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যে কোনো একটা প্রাকৃতিকভাবে গড়ে ওঠা একটা উঁচু ভূমি, আর মানুষ সেখানে বালু ভরাট করে করে গড়ে তুলেছে একটা ভূমি, দুইটার ভিতরে তো অবশ্যই পার্থক্য আছে। মানুষ যেখানে বালু ফেলে ফেলে একটা জায়গা উঁচু করে সেখানে একটা ডিপ্রেশন ল্যান্ড বা গর্ত, সেই জায়গাটাকে ফিল আপ করে সেখানে বসবাস শুরু করছে। তো এই কৃত্রিমভাবে গড়ে তোলা যে জায়গাগুলো, এগুলোর ভিতরের সয়েলের যে নিচের কন্ডিশনগুলো, হুম, এগুলো তো অনেক পোর, মানে এগুলো অনেক সফিস্টিকেটেড, এবং এটা পানির উপরে হওয়ার কারণে, এবং বাংলাদেশে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়, হুম, হুম, এবং বাংলাদেশের মাটি অল্প একটু খুঁড়লেই, আমরা একটু একটু ডিগিং করলেই কিন্তু পানি ওঠা শুরু হয়, হুম, এবং বাংলাদেশের সারফেসে প্রচুর পানি, হুম, এবং এই কারণে লিকুইফ্রিকশন বলে একটা টার্ম আছে, ওকে, যে এই মাটিগুলো ভূমিকম্পের ক্ষেত্রে বা অনেক সময় ভূমিকম্প ছাড়াও এই মাটিগুলো পানির মতো ক্যারেক্টার তৈরি করে, কাদা বা পানির মতো হুম, ক্যারেক্টার তৈরি করে, এটাকে লিকুইফ্রিকশন বলে। এবং বিল্ডিং ডিজাইনের জন্য যখন সিভিল ইঞ্জিনিয়াররা যখন স্ট্রাকচার ডিজাইন করেন, তখন কিন্তু এই লিকুইফ্রিকশন ফ্যাক্টরটা একটা ফ্যাক্টর যেটাকে হুম, কনসিডারেশনে ধরা হয়। তো এই জায়গাগুলো কৃত্রিমভাবে ভরাট করে গড়ে তোলা জায়গাগুলা অবশ্যই ভালনারেবল। এই জায়গার মাটি যে দুর্বল, এটা নিয়ে কোনো ডাউট নাই। হুম, এবং এটার ইম্প্যাক্ট ফ্যাক্টরটা আমরা ক্যাজুয়ালি এইভাবে শুনেছি, যে দেখা যাচ্ছে যে বসুন্ধরাতে যে মানুষগুলো আর্থকুয়েকের দিন ছিল, হুম, হুম, তাদের এক্সপেরিয়েন্স, তারা যা বলছে যে, মানে তাদেরকে মনে হচ্ছে তারা বলতেছে যে প্রচুর শকিং ছিল ব্যাপারটা। হুম, হুম, অ্যাট দ্য সেম টাইম আমি ঢাকা শহরের অন্যান্য জায়গায় আরো 2-4 জনের সাথে কথা বলে দেখেছি যে কিছু কিছু জায়গার মানুষ, হ্যাঁ ভূমিকম্প হয়েছে, বাট তারা মনে হচ্ছে যে যেন অতটা শক পায় নাই। হুম, মানে তার মানে আমার কাছে মনে হলো যে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা, এইটা বসুন্ধরা এই জোনে একরকম ছিল, মানে প্রতিফলনটা ওখানে মানুষ একরকম দেখেছে। আবার যে জায়গাগুলা অনেক দীর্ঘ পুরনো মাটি বা অনেক দিন ধরে
যেগুলো এই ধরনের কৃত্রিমভাবে গড়ে তোলা জায়গা না, সেই জায়গাগুলোতে কিন্তু ইম্প্যাক্ট ফ্যাক্টরটা বোধহয় একটু কম ছিল। এই কারণে মানুষের এক্সপিরিয়েন্সের মধ্যে আমি ভেরিয়েশন দেখতেছি। তো এটা ট্রু যে এই জায়গাগুলো সো ভালনারেবিলিটি অনেক। ভাইয়া মানে ফর এক্সাম্পল ধরেন যে মানে এখন মানে ধরে নিই আমরা একটা সিচুয়েশন যে এখন রাত 3টা বাজতেছে, বাংলাদেশে হচ্ছে একটা 7.5 রিক্টার স্কেলের একটা ভূমিকম্প হইলে, যেটা উৎপত্তিস্থল বাংলাদেশেরই কোনো একটা জায়গাতে। সো এই সময়টাতে আসলে আপনি যেটা বললেন যে ওর সয়েল যে জায়গাগুলোতে আছে ওইগুলাতে হয়তোবা আমরা একটু ডিজাস্টারটা কম দেখতে পাবো হয়তোবা। এখন এটা তো পুরোপুরি আল্লাহর হাতে, বাট হয়তো আমরা একটু কম দেখতে পাবো সাইন্টিফিক্যালি। আর হচ্ছে গিয়ে যে যেগুলো আসলে এরকম আর্টিফিশিয়াল ল্যান্ড যেগুলো, এগুলাতে হচ্ছে আমরা একটু ইম্প্যাক্ট বেশি দেখতে পাই। সো ধরেন এই যে এখন রাত 3টা বাজে একটা ভূমিকম্প হইলো 7.5 রিক্টার স্কেলার। সো এইটা আসলে এই যে বসুন্ধরা, উত্তরা, পূর্বাচল প্লাস আরো যত এরকম আর্টিফিশিয়াল ল্যান্ড আছে, এই জায়গাগুলোতে আসলে কেমন লেভেলের ইম্প্যাক্ট রাখতে পারে, অ্যান্ড ওভারঅল ঢাকা শহরে আসলে কেমন ইম্প্যাক্ট হতে পারে? প্রথমত সময়টা মেনশন করছেন যেহেতু রাত 3টা, আমি মনে করি বাংলাদেশের জন্য রাত্রে যদি ভূমিকম্প হয় এটা একটা ব্লেসিং হবে। ওকে। আমি মনে করি এটা, কারণ হচ্ছে দিনে তো মানুষ বাইরে থাকে, হুম দিনে কিন্তু আপনার থাকার জায়গাগুলো অনেক বেশি স্ক্যাটার্ড। হুম হুম হয় আপনি রাস্তায় আছেন, অথবা স্কুলে আছেন, অফিসে আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, এবং মানুষের কনসেন্ট্রেশনটা হচ্ছে অনেক বেশি স্ক্যাটার্ড, মানে ছড়ানো। মানুষ ছড়ানো। আর রাত্রে আশা করা যায় যে অধিকাংশ মানুষ একটা মানে তাদের কনসেন্ট্রেশনটা কমে এসেছে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে কারণ ঢাকার রেসপেক্টে আমরা হয়তো আজকের আলোচনায় হয়তো এই বিষয়গুলো আসবে, যে ঢাকার রেসপেক্টে রাস্তা অনেক বেশি আনসেফ ভূমিকম্পের জন্য। রোড, যেটা মানুষ প্রতিনিয়ত ভুল করছে, মানে মানুষ ভাবছে যে ভূমিকম্প হলে দৌড় দিয়ে বুঝি রোডে যেতে হবে, রাস্তা চলে যাবে। এটা নিয়ে আমরা কথা নিশ্চয়ই বলবো আজকে। তো রোডে থাকার চেয়ে, স্কুলে থাকার চেয়ে ঘরে থাকা এবং এই সময় ভূমিকম্প হওয়া, এটা একটা বড় ব্লেসিং হবে আমি মনে করি। এখন ভূমিকম্প হলে এটার ইম্প্যাক্ট হয়তো মানুষ কোথায় আছে সেটার জন্য হয়তো ক্ষয়ক্ষতি কিছু কম হচ্ছে, কিন্তু দিনে হওয়া বা রাতে হওয়া তো ভূমিকম্পের ইম্প্যাক্ট যা হবে তা তো হবেই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দিনে হোক বা যে কোনো সময়ই হোক ইম্প্যাক্ট একইভাবেই কাজ করবে, কিন্তু মানুষের কিছুটা হলেও বেঁচে যাওয়ার সম্ভাবনা ভালো থাকে। কারণ হচ্ছে যে দিনে হলে মানুষ যে বিভিন্ন ধরনের অস্থিরতা, দৌড়াদৌড়ি, রাস্তার ভিতরে বিভিন্ন ধরনের ক্যাটাস্ট্রফি তৈরি হওয়া, এই জায়গাগুলো থেকে কিছুটা সেফ মানুষ থাকতে পারবে এবং ঘরে থাকার কারণে। এবং আমি পরবর্তীতে আমরা আলোচনা করব নিশ্চয়ই যে মানে ঘরে থাকা কেন জরুরি ভূমিকম্পের ভিতরে। তো যেহেতু আমি রাত্রে ঘরেই আছি, সেহেতু দেয়ার ইজ এ পসিবিলিটি। কারণ একটা জিনিস আমরা মনে করতে পারি নিশ্চিতভাবে, যে ভূমিকম্পের ফলে বিল্ডিং যে একদম গ্রাউন্ডেড হয়ে যাবে, তার মানে যে বিল্ডিং যে একদম গুঁড়া হয়ে মাটির সাথে মিশে যাবে, তা কিন্তু না। এটা হওয়ার পসিবিলিটি কম। আপনি বড় বড় যে আর্থকুয়েকগুলো হয়েছে পৃথিবীতে, এগুলো একটু দেখেন, ভিডিও দেখেন, আপনি দেখবেন যে বিল্ডিং একটার উপরে একটা পড়েছে, একটা কোনা ভেঙে পড়ে গেছে, একটা পাশ ক্র্যাশ করে গেছে, 2-3টা ফ্লোর একদিকে স্যান্ডউইচ হয়ে গেছে। এই ঘটনাগুলো ঘটে। তার মানে এই যে এই বিল্ডিংগুলোর যে ভেতরে ভেতরে অনেক পকেটস তৈরি হয়, মানে স্যান্ডউইচের ভেতরে ভেতরে অনেক জায়গাতে অনেক ক্যাভিটি তৈরি হয়। তো মানুষের এই ক্যাভিটিগুলোতে বেঁচে থাকতে পারার, প্রাণে বেঁচে যাওয়ার একটা ভালো পসিবিলিটি থাকে যদি ঘরে থাকে, রাদার দেন বাইরে থাকলে বরং এই ক্যাটাস্ট্রফিটা আরো অনেক ইম্প্যাক্টফুল হবে। তো সেই কারণে রাত্রে ভূমিকম্প হলে দেখা যাচ্ছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ মানে কম্পারেটিভলি কম হইতে পারে। রাইট। জি। সো ভাইয়া এই যে আমাদের দেশে তো রাজুক আছে, রাইট? আমাদের দেশে রাজুক আছে, আমাদের দেশে সিটি কর্পোরেশন আছে, আমাদের তো ল্যান্ড প্ল্যানিং এর একটা ব্যাপার আছে, আমাদের বিল্ডিং গুলা কতটুকু হতে পারে, কোথায় কতটুকু হওয়া পর্যন্ত অনুমোদনযোগ্য, এই সবকিছুই তো নিয়ম কানুন আছে অবশ্যই, রাইট? সো এই যে আইনগুলা আছে, বাট মানে আইনগুলা কি অ্যাকচুয়ালি অনেক বেশি ইমপ্লিমেন্টেড হচ্ছে নাকি হচ্ছে না? আপনি অ্যাজ এন এক্সপার্ট, আমি বলতেছি বিল্ডিং ডিজাইনের, তো সেই জায়গাটা থেকে আপনার কাছে কি মনে হয়? এই জায়গাটাতে আসলে আমার এক্সপেরিয়েন্স, আসলে আমি বাস্তবিকভাবে বাংলাদেশের সব সেক্টরকে যেভাবে দেখে আসতেছি, তাতে এটা আমার কাছে একদমই স্যাটিসফ্যাক্টরি না। কারণ হচ্ছে আপনি ঢাকায়, আমি জাস্ট অন্য একটা এক্সাম্পল থেকে বলি, যে আপনি ঢাকায় যদি রেস্টুরেন্টে খাওয়ার জন্য যান, আপনি যদি এটা যদি অ্যাসেসমেন্ট করেন, আপনি দেখবেন যে হয়তোবা আমার কাছে কোনো সার্ভে নাই, হয়তোবা 95% রেস্টুরেন্টই দেখবেন যে আপনাকে ভেজাল, নিম্নমানের তেল, খারাপ মানের জিনিস এটা আপনাকে খাইয়ে দিচ্ছে।
তাই না? এটা জি, তো হচ্ছে, এটা জি। প্রুভেন, আমাদের বিভিন্ন সময় প্রমাণ জি। হয়। তো এইটা তো হচ্ছে একদম ডে টু ডে দেখা যায়, সেখানেই এরকম হচ্ছে। সেখানে বিল্ডিং সেক্টরটা হচ্ছে এটা এমন একটা সেক্টর যেটা সাধারণ মানুষের চোখে অনেক কিছুই ধরা পড়ে না। মানে খাবার যদি নষ্ট হয়ে যায় বা খাবারের ভিতরে খারাপ কিছু থাকে, আমি খেয়ে হয়তো ইমিডিয়েটলি বুঝতে পারি, এটা ইমিডিয়েট বোঝা যায়, সেখানেই এই অবস্থা। সেখানে বিল্ডিং সেক্টরটা এমন একটা সেক্টর যে এখানে যদি রুলস না মানা হয়, এখানে যদি কোনো কিছু ভুল করা হয়, মানে এই ছাদটার ভিতরে, এই যে ছাদটা যে বিল্ড হয়েছে, আমরা যেখানে বসে আছি, এই রুফটার ভিতরে যেই রেনফোর্সমেন্ট থাকার কথা ছিল, যে রড থাকার কথা ছিল, সেটা আছে কি নাই, এটা কি একজন সাধারণ মানুষের পক্ষে জানা কোনোদিন সম্ভব না। তাহলে যেই দেশে এরকম প্রতিটা সেক্টরে, আপনি চিকিৎসা ক্ষেত্রে যান, আপনি, এটা আনফরচুনেট দো, এগুলো নিয়ে হয়তো সবাই অনেক কথা বলে, আজকে আমাদের আবারও বলতে হচ্ছে, বাট আপনি কোন সেক্টরের কথা আপনি আমাকে বলতে পারবেন যে যেই সেক্টরে খুব অ্যাপ্রোপ্রিয়েট ভাবে সবকিছু হয়? দের ইজ নাথিং। হার্ড টু ফাইন্ড। সেইখানে বিল্ডিং সেক্টরটার মেকানিজমটা হচ্ছে অনেক ক্রিটিক্যাল। এখানে ছোট্ট একটা ঘটনার জন্য একটা বিল্ডিং এর ইম্প্যাক্ট, আর্থকোয়েকের ইম্প্যাক্ট অনেক বেশি বদলে যেতে পারে। কেমন ছোট্ট ঘটনা, আমি একটু সবার জানার জন্য আমি একটু বলি যে এই ঘটনাগুলো কতটা মাইনর এবং ছোট্ট জিনিস। যে ধরেন একটা কলাম যখন কাস্টিং করা হয়, তখন কি হয়, কলামের ভিতরে রড থাকে, আমরা জানি রেইনফোর্সমেন্ট থাকে। এই রড তো আর একটা রড তো গ্রাউন্ড থেকে ছাদ পর্যন্ত উঠে না, একটা রডের সাথে আরেকটা রডের জোড়া হয়, একটা রডের সাথে জোড়া দিয়ে কাজ হয়, তাই না? এই জোড়াটাকে বলা হয়, ইঞ্জিনিয়ারিং টার্মে বলা হয় এটাকে ল্যাপিং। এই ল্যাপিংটা একটা রড আরেকটা রডের সাথে কিভাবে কানেক্ট হবে, এই ল্যাপিংটা মানে সামান্য পরিমাণ পরিবর্তনের কারণে, ধরেন ইঞ্জিনিয়ারিং টার্মে ধরেন প্রয়োজনীয়তা ছিল 30 ইঞ্চ, ধরেন কোনো কারণে রড একটু সেভ করার জন্য 15 ইঞ্চ দিয়ে চলে গেছে। এই 10 ইঞ্চির ব্যবধানের কারণে ওই বিল্ডিংটার আর্থকুইক ইম্প্যাক্ট সম্পূর্ণ বদলে গেছে। এই জাস্ট এই একটা ক্রিটিক্যাল ফ্যাক্টর। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো এই জিনিসগুলো সবাই এত সহজে ধরতে পারবে না কারণ ইঞ্জিনিয়ারিং টার্ম, কিন্তু আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম যে দেখেন একটা ছোট্ট ল্যাপিং, এইটার একটা চেঞ্জের কারণে বিল্ডিং এর আর্থকুইক ইম্প্যাক্ট সম্পূর্ণ চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ ল্যাপিংটা সঠিক থাকলে হয়তো বিল্ডিংটা দাঁড়ায় থাকতো, কিন্তু ল্যাপিং এ একটা গ্যাপ দিয়ে যাওয়ার কারণে বিল্ডিংটা সম্পূর্ণ ক্র্যাশ করে যেতে পারে। একটা বিল্ডিং পড়ে যাওয়ার জন্য কিন্তু একটা কলাম ভাঙলেই যথেষ্ট, কারণ বিল্ডিং এর যে কলামগুলো, দিজ আর লাইক লেগস, একটা লেগ যদি ভেঙে যায় তাহলে কিন্তু বিল্ডিংটা ফল করবে। তো সেই জায়গা থেকে দেখেন, এই যে ল্যাপিং এর কথা বললাম, যে একটা ছোট্ট চেঞ্জ ইম্প্যাক্ট ম্যাসিভ। এরকম একটা বিল্ডিং এর ভিতরে তো অসংখ্য ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টর আছে। অ্যান্ড ইভেন বিল্ডিং কনস্ট্রাকশনের সময় যে পানি দেওয়া হয়, আমরা এটাকে বলি কিউরিং, যে পানি দেওয়া হয়, আমরা জানি এই কিউরিং এর যে পানিটা ব্যবহার করা হয়, এই পানিটা কতটুকু বিশুদ্ধ, এইটার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে আমার ওই কনক্রিটিংটা, মানে বিল্ডিং এর কাস্টিংটা কতটা অ্যাকুরেট হয়েছে। আমি তো এরকম এক্সাম্পলও জানি যে বিল্ডিং এর পাশে একটা ড্রেন আছে, ড্রেন থেকে পানি তুলে দিয়ে ঢালাই করে দিচ্ছে। আনফর্চুনেটলি বিশেষ করে আমাদের দেশে এই মানুষকে প্রতারণা করার, যদিও আমার বলতে খারাপ লাগছে ওয়ার্ডগুলো, কিন্তু মানুষকে প্রতারণা করার টেন্ডেন্সি, বা কোনো কিছুকে অ্যাকুরেট না করে একটা জোড়া তালি দিয়ে একটা জিনিসকে দাঁড় করায় দেওয়া, একটা মানুষকে ভুল বোঝায় দেওয়া, অর্থাৎ যেটাকে আমরা মানে ডিরেক্টলি আসলে একটা ওয়ার্ডই ব্যবহার করতে পারি যে মানুষকে চিট করা, এটার টেন্ডেন্সি কিন্তু আমাদের এই রিজিয়নে মানুষের ভিতরে অনেক দেখা গেছে। আপনি দেখে থাকবেন যে পেপারে নিউজ আসছে যে বিল্ডিং কনস্ট্রাকশন করতে রডের পরিবর্তে বাঁশ দিয়েছে। আপনি এরকম একটা নিউজ বিগত 3-4 বছর আগে খুব হাইপ হয়েছিল, অনেক শেয়ার হয়েছিল, সত্যি ঘটনা। তার মানে আমাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটা সম্ভব। তো সেই জায়গাটাতে কয়টা বিল্ডিং এর ভিতরে অ্যাকুরেট ভাবে কনস্ট্রাকশন করা হয়েছে, এর তো কোনো নিশ্চয়তা আসলে নাই। এবং আমার কাছে মনে হয় মোস্ট অফ দ্য কেসেস এই সিনারিওগুলো ভিতরে অনেক, এই চিত্রগুলো ভিতরে অনেক কঠিন, মানে এগুলোর ক্ষেত্রে গ্যাপই বেশি। এখন রাজুকের কথা বলছিলেন, রাজুক মনিটরিং অথরিটি, তারা প্ল্যান অ্যাপ্রুভাল দিয়ে থাকে এবং তারা বিল্ডিংগুলো সঠিকভাবে কনস্ট্রাকশন হয়েছে কিনা, নিয়ম মেনে করা হয়েছে কিনা,
সেই বিষয়গুলো তারা মনিটর করে। কিন্তু রাজুক কি এত বড় অর্গানাইজেশন যে রাজুকের একটা টিম একটা বিল্ডিংয়ে বছরে 20 বার ইন্সপেকশন করবে, প্রত্যেকটা ছাদে ছাদে গিয়ে দাঁড়ায় থাকবে, প্রত্যেকটা পদে পদে গিয়ে চেক দিবে আজকে সকালে ঠিকমতো কিউরিং হয়েছে কিনা? এটা কি রাজুকের মানে ক্ষমতার মধ্যে আছে? নাই। রাজুক যেটা এডিশন হয়েছে সেটা হলো যে আর্কিটেকচারাল প্ল্যানের পাশাপাশি, অর্থাৎ বিল্ডিং এর প্ল্যানের পাশাপাশি স্ট্রাকচারাল, দ্যাট মিনস বিল্ডিং এর এই কাঠামোগত নকশা, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, এই সব ধরনের ডিজাইনই জমা নেওয়ার ব্যাপারে রাজুক এটা আগে এটা নেওয়া হতো না, বাট রিসেন্ট বলতে এটা বিগত বেশ কিছু বছরের প্র্যাকটিস, যে এখন স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং সবগুলোই রাজুক থেকে অনুমোদন করাতে হয়। তার মানে একটা বিষয় বর্তমানে তারা নীতিগতভাবে নিশ্চিত করতে পেরেছে যে একজন রেজিস্টার্ড প্রফেশনাল তার করা ডিজাইনই আসলে পাস হচ্ছে। কিন্তু এই পাস হলো যেটা, সেটা প্রপারলি হলো কিনা, সেইভাবে বিল্ড হলো কিনা, এইটার মনিটরিং এর জন্য রাজুকের আসলে যে যতটুকু সক্ষমতা, এটা আসলে কিছুই না। মানে তাদের কোনো সক্ষমতা আসলে নাই। মানে যেটুকু আছে সেটুকুকে আমি বলবো এটা কোনো সক্ষমতা নয়। অর্থাৎ বাংলাদেশের বিল্ডিং সেক্টরকে যদি মনিটর করতে হয় সেক্ষেত্রে এটার আরো অনেক এলাবোরেট অথরিটি দরকার, যারা এই প্রত্যেকটা সেক্টরে, মানে প্রত্যেকটা লেয়ারে এই রুলস রেগুলেশনের ব্যাপারগুলো, সঠিক ডিজাইনটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হলো কিনা, সেই জায়গাগুলো দেখেন। দুটো বিষয়, একটা হলো যে ডিজাইনটা সঠিক হয়েছে কিনা, সেই জায়গাতেই কিন্তু আমি শিওর না। কারণ বাংলাদেশে অনেক যেমন ভুয়া ডেন্টিস্ট আছে, সেরকম অনেক ভুয়া ইঞ্জিনিয়ার আছে, আর্কিটেক্ট আছে, একদম অনেস্টলি স্পিকিং। এবং একজন খুব বিশেষজ্ঞ একজন ইঞ্জিনিয়ার এবং বেশ অনেক সিনিয়র একজন প্র্যাকটিশনার বলছিলেন যে তার ধারণা যে ঢাকার মোটামুটি 10% বিল্ডিং হচ্ছে সঠিক মানুষ ডিজাইন করে, মানে অ্যাপ্রোপ্রিয়েট কনসালটেন্ট ডিজাইন করে, 90%ই মানে যারা প্রপার নলেজ নাই বা কোনোভাবে একটা ভাষা জ্ঞান আছে এই ধরনের লোকজন একটা ড্রয়িং করে একটা করে ফেলতেছে। ওখানে তো একটা রিস্ক আছে। দ্বিতীয়ত মনিটরিংটাও আমাদের রাজুকের পক্ষে আসলে করার এটা ক্ষমতার বাইরে। তারা এত বিশদ জনগোষ্ঠী এই মনিটর করতে পারছে না। এই যে বিল্ডিংগুলো যে হচ্ছে, বিল্ডিংগুলো তো বিল্ডিং ম্যাটেরিয়ালসগুলো দিয়ে বানানো হচ্ছে, রাইট? সো এইখানে কি আসলে কোনো ঘাপলা হয় কিনা বা এখানে কোনো জালিয়াতি হয় কিনা? আমরা জানি যে টুকটাক হয়, বাট এই সিনারিওটা আপনি আরো ভালো বলতে পারবেন। দ্যাটস ওয়াই উই আর আস্কিং ইউ। আচ্ছা, এটা খুবই সাবস্টেনশিয়ালি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ম্যাটেরিয়ালের ব্যাপারে তাহলে কি হচ্ছে, যেটা র এলিমেন্ট অফ এ বিল্ডিং। এই জায়গাটাতে আমি নিজেই অনেক শঙ্কিত। আমি একটা জায়গা থেকে এক্সাম্পল দিয়ে শুরু করি, যে আমরা যে গ্লাসটা ব্যবহার করি বিল্ডিংয়ে, এবং গ্লাসের ব্যবহার বর্তমানে বাংলাদেশে অনেক বেড়েছে। কমার্শিয়াল বিল্ডিংয়ে তো সম্পূর্ণ গ্লাস হচ্ছে, এছাড়া রেসিডেন্সিয়াল বিল্ডিংয়েও দেখা যায় যে প্রচুর পরিমাণে গ্লাসের ব্যবহার হচ্ছে। আমাদের অধিকাংশ রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোতে বা অনেক কমার্শিয়াল বিল্ডিংয়েও যে গ্লাসটা ব্যবহার করে, এই গ্লাসটা হলো 5 মিলি গ্লাস বলা হয় এটাকে, অর্থাৎ এটার থিকনেসটা যেটা, এটা হচ্ছে 5 মিলিমিটার। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নন টেম্পার্ড। এই গ্লাসগুলো নন টেম্পার্ড, হোয়ারএজ এই নন টেম্পার্ড 5 মিলি গ্লাস, এটা কিন্তু খুবই পোর কোয়ালিটির একটা গ্লাস, অত্যন্ত পোর। আপনি যে কোনো ইভেন চায়নাতে গেলে বা আশেপাশের কান্ট্রিগুলোতেও যে গ্লাসটা ব্যবহার করা হয় অ্যাটলিস্ট 8 থেকে 10 মিলি, অর্থাৎ ডাবল অফ দ্যাট এটা থিকনেস, এবং ওটা হলো টেম্পার্ড এবং নন টেম্পার্ড গ্লাসের ভিতরে অনেক বড় একটা পার্থক্য আছে। টেম্পার্ড গ্লাস কম্পারেটিভলি নন টেম্পার্ড গ্লাসের চেয়ে অনেক বেশি শক্ত, মানে এটা ভাঙে কম। আবার যখন ভাঙে তখন এর ভাঙার ক্যারেক্টারটাও ইন্টারেস্টিং, এটা মানুষের ক্ষতি করে না, এটা ডাস্ট হয়ে যায় যখন টেম্পার্ড গ্লাস ভাঙে। কিন্তু নন টেম্পার্ড গ্লাস যখন ভাঙে তখন এটা হচ্ছে ছোট ছোট গ্লাসের টুকরা, এটা স্প্লিন্টারের মতো। স্প্লিন্টার কথাটা বোমের সাথে ইউজ করা হয়, সেটা বোমের স্প্লিন্টারের মতো অ্যাক্ট করে, অর্থাৎ এটা ছিটায় আসে। এবং বাংলাদেশে আমি যে ধরেন কনক্রিটিং, সিমেন্ট, বালি, রড, এটাতে আমি আসতেছি, বাট আমি যদি শুধু গ্লাসের সিনারিওটা বলি, র্যান্ডমলি বিল্ডিংয়ে খুবই লো কোয়ালিটির অ্যালুমিনিয়ামের সাথে 5 মিলি নন টেম্পার্ড গ্লাস দিয়ে বড় বড় উইন্ডো করে র্যান্ডমলি বিল্ডিং করা হচ্ছে। এই আর্থকুয়েক ইস্যুতে
পুরা শহরের ডিজাস্টার হয়ে যাওয়ার জন্য এই একটা জিনিসই যথেষ্ট, জাস্ট এই নন টেম্পার্ড 5 মিলি গ্লাস। যদি আমি জানি না যে আমাদের এই কথাবার্তা কোনোভাবে কোনো অথরিটির কাছে বা গভর্নমেন্টের কাছে পৌঁছায় কিনা, তো যদি পৌঁছায় তাহলে আমি মেসেজটা কনভে করতে চাই যে আমরা যে নন টেম্পার্ড গ্লাস 5 মিলি নন টেম্পার্ড গ্লাস ব্যবহার করছি বাংলাদেশে, এইটা আমাদের শহরটাকে মৃত্যুকূপে পরিণত করেছে। এবং এই ম্যাটেরিয়ালের এই স্পেসিফিকেশনের জায়গাগুলোকে বাধ্যতামূলক করা এবং সঠিক গ্লাস ইউজ করা, গ্লাস যদি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে সঠিক গ্লাস ব্যবহার করা, এই জায়গাগুলোতে গভর্নমেন্টের মানে যা বা মনিটরিং অথরিটি বলতে আমরা যা বুঝি তাদের এই জায়গাগুলোতে ফোকাস করার মানে খুবই জরুরি হয়ে পড়েছে, যখন আমরা বুঝতে পারছি যে আমরা আর্থকুয়েক প্রন। রাইট। আমি আসলাম গ্লাস একটা এলিমেন্ট দিয়ে আমরা করলাম, কিন্তু এরকম করে ধরেন আমরা যদি বলি ব্রিক, সিমেন্ট, কনক্রিট, মর্টার, এরকম তো একটা বিল্ডিং এ অসংখ্য ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। এবং এইটা তো পৃথিবীর একটা নর্মাল নিয়ম যে মানে সস্তা জিনিস যেটা সেটা লো কোয়ালিটির হয় এবং যেটা একটু হাই কোয়ালিটির জিনিস সেটার প্রাইস বেশি হয়। সিম্পল। ফেব্রিক সস্তাটা কোয়ালিটি খারাপ, দামিটার মানে যেটা ভালো সেটারই দাম বেশি, না? স্বাভাবিক এটা। এবং এই সস্তার 3 অবস্থা একটা কথা আছে, তো এই সস্তার 3 অবস্থা এরকম একটা ব্যাপার আমাদের বিল্ডিং সেক্টরে একেবারে র্যান্ডম। কারণ ডেভেলপার কোম্পানি একটা রিহ্যাবের রেজিস্ট্রেশন আছে বা নাই, কিছু টাকা নিয়ে নেমে যাচ্ছে, মানুষের বিল্ডিং করে দিচ্ছে, হয়ে যাচ্ছে একভাবে। মানুষ হয়তো দেখছে যে হ্যাঁ হয়েছে একটা বিল্ডিং, কিন্তু এর ভিতরে যে আসলে কি আছে এটা অধিকাংশ ক্ষেত্রে অনেক জায়গায় অনেক সিচুয়েশনে আমরা এটা যখন জানতে পারি তখন আমাদের কাছে ইট সিমস শকিং যে এইভাবে করে মানুষকে প্রতারিত হচ্ছে মানুষ আসলে। কারণ বাংলাদেশের অনেক ডেভেলপার কোম্পানি এরা কিছু কিছু অবশ্যই সব জায়গাতেই ভালো খারাপ আছে, তাই না? ধরেন আমরা সব ডেভেলপার কোম্পানিকে র্যান্ডমলি কিন্তু খারাপ বলতে পারি না, বা বিল্ডার যারা বা তৈরি করছে সবাই না। সাম পিপল আর দেয়ার যারা অবশ্যই মানুষের সাথে সঠিক জিনিসটা দেওয়ার চেষ্টা করে, মানে তার জানা মতে সে ক্ষতি করার চেষ্টা করে না। আবার অনেকে আছে যে তাদের কাছে এটা কোনো ইথিক্সই না, তারা মানে একদম সস্তায় টাকা বাঁচায়, যেটা করা মানে যেটা হওয়া দরকার না সেটা দিয়ে করে দিচ্ছে। এখন সিম্পলি একটা অনেক বড় ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে রড কম দেওয়া। ধরেন ইঞ্জিনিয়ার, আমি ধরে নিলাম যে একটা লেভেল পর্যন্ত যে ইঞ্জিনিয়ার যিনি ডিজাইন করেছেন তিনি সঠিকটা দিয়েছেন, যেটা হলে একটা বিল্ডিং সাস্টেইন করবে আর থেকে। কিন্তু বানানোর সময় গিয়ে যদি এই ছাদটার মাঝে যদি রড যদি কমায় ফেলা হয়, এটা কি আমি সাধারণ মানুষের কথা বাদ দেন, আমি একজন আর্কিটেক্ট হিসেবেও আমিও যদি একটা ছাদ চেক দেওয়ার জন্য উঠি, আমার পক্ষেও এটা ধরা সম্ভব না, জানেন? যে যদি এখানে যদি রড কমায় দেওয়া হয়, মানে ওটাই তো মেইন জিনিস, রেইনফোর্সমেন্ট, যেটা লেটারাল লোডের জন্য কাজ করে। তো বাংলাদেশের রেসপেক্টে এই ধরনের ঘটনাগুলা প্রচুর, মানে অন অ্যান এভারেজ অধিকাংশ বিল্ডিংয়ে এরকম প্রচুর ক্যাপ দিয়ে করা হয়েছে, ম্যাটেরিয়াল প্রপার দিয়ে করা হয়নি। কারণ হচ্ছে যে এখানে অধিক ব্যবসা করতে চাওয়ার প্রবণতাটা অবশ্যই আছে, এবং মানুষকে প্রতারণা করে অতিরিক্ত কামিয়ে নেওয়ার একটা প্রবণতা এখানে আছে, এবং সবচেয়ে লোয়েস্ট কোয়ালিটির প্রোডাক্টটা দিয়ে করে দেওয়া, এটা বাংলাদেশে একটা রেগুলার প্র্যাকটিস। সো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, রডের ক্ষেত্রে যেমন হাই টেনজাইল রড ইউজ করছে না, মানে যেটার হচ্ছে টেনজাইল ক্যাপাসিটি কম, সেই ধরনের রড ব্যবহার হচ্ছে। টেনজাইল ক্যাপাসিটিটা কি? এটা মানে একটা রড কতটুকু শেকিং নিতে পারে, অর্থাৎ এটার বেন্ডিং বা এটার ইলাস্টিক কোয়ালিটি কতটুকু, এটাকে বলছি আমি টেনজাইল। তো এটার গ্রেড আছে, রডের বিভিন্ন গ্রেড হয়, হ্যাঁ। তো সেই গ্রেডের দিক থেকে দেখা যাচ্ছে সবচেয়ে সস্তাটাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নিয়ে চলে আসতেছে, সেটা দিয়ে করে দিচ্ছে। এটা মানুষ বুঝতেও পারছে না, যেহেতু এই জায়গাগুলো মানুষের ধারণার বাইরে। একটা মজার ব্যাপার লক্ষ্য করেন যে একটা বিল্ডিং যখন হয়, একটা সাধারণ মানুষ, যদি আমি রেসিডেন্সিয়াল বিল্ডিং ধরি, তাহলে কনজিউমার কিন্তু চেনে 2-3টা জিনিস। সে গিয়ে দেখবে আমার বেসিনটা কেমন দিয়েছে, আমার টাইলসটা ভালো হয়েছে, ফ্রন্ট এন্ড, এই রংটা ঠিক আছে কিনা, ও ওই পর্যন্ত বোঝে। হ্যাঁ, বাট এটার ভিতরে মানে ওয়ালটা, যেমন ধরেন আরেকটা এক্সাম্পল আমি বলি, ওয়ালের যে থিকনেস, বা ঢাকা শহরে র্যান্ডম 5 ইঞ্চি থিকনেস দিয়ে বিল্ডিং হচ্ছে, অর্থাৎ এই ওয়ালের থিকনেসটা 5 ইঞ্চি। অথচ বিএনবিসি আমাদের যে আমাদের যে বইটা, মানে যেটা আমাদের রেগুলেশন, বিল্ডিং রেগুলেশন,
সেখানে কিন্তু এক্সটেরিয়র ওয়াল 10 ইঞ্চি ছাড়া দেওয়া যাবে না, এটা বলা আছে। বাট আপনি যদি আজকে সার্ভে করতে নামেন, আপনি 100-তে 90টা বিল্ডিং পাবেন যে এক্সটেরিয়র ওয়াল হচ্ছে 5 ইঞ্চি দিয়ে এই করা। বিল্ডিং গুলো অনুমোদন পাইলো কিভাবে? আচ্ছা, অনুমোদনের সময় 10 ইঞ্চি দেখানো হয়েছে, বানাচ্ছে 5 ইঞ্চি, এভাবেই তো হচ্ছে ঘটনাটা। কারণ অনুমোদনের অথরিটি যারা, তারা তো মানে কমপ্লায়েন্সের সাথে যতটুকু সম্ভব তারা ক্রস চেক করছে, বা কমপ্লায়েন্স মেনটেন না হলে তারা কিন্তু বিল্ডিং এর অনুমোদন কিন্তু আসলে পাওয়া যায় না। অনুমোদনের ক্ষেত্রে আপনাকে গ্যাপ দিয়ে অনুমোদন দিয়ে দিয়েছে, এটার পসিবিলিটি খুব কম। আপনি দেখবেন অনুমোদনে অধিকাংশ ক্ষেত্রে ডকুমেন্ট ঠিক আছে, ডকুমেন্ট ঠিক আছে, কিন্তু বানাতে এসে তখন ওই 10 ইঞ্চি ওয়ালটা ঠিকই 5 ইঞ্চি বানাচ্ছে। এগুলো কোনো ইন্সপেকশন হয় না পরে? এটার ইন্সপেকশন সব ক্ষেত্রে হয় না, কোনো কোনো ক্ষেত্রে হয়তো 1-2টা কেস ধরা পড়ছে। আবার মানুষও সচেতন না, বা প্রতিটা লেয়ারে লেয়ারে এত মনিটরিং নাই। হ্যাঁ, যেমন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বা আরো অনেক কান্ট্রিতে ভালো অনেক যেসব দেশের রুলস রেগুলেশন গুলো স্ট্রিক্টলি মেনটেন হয়, এখানে লোকাল কাউন্সিল থাকে, যে প্রত্যেকটা এলাকার জন্য একটা করে কাউন্সিল থাকে, লোকাল কাউন্সিল। এবং লোকাল কাউন্সিল খুবই 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 স্ট্রং। আমি অস্ট্রেলিয়াতে থেকেছি, অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছি, কাজ করেছি। অস্ট্রেলিয়াতে আমি দেখেছি যে লোকাল কাউন্সিল কতটুকু স্ট্রং, তার একটা কথা প্রসঙ্গে একটা ছোট্ট এক্সাম্পল দিই। যে আমার জানা মতে একটা ঘটনা আমি প্রত্যক্ষ করেছিলাম, যে বাসার সাথে সুইমিং পুল, ছোট বাসার সাথে সুইমিং পুলের উপরে একটা শেড থাকবে, মানে টেম্পোরারি শেড, মানে রোদ টোদ থেকে বাঁচার জন্য। এই শেডটা অনুমোদনে ছিল না, কিন্তু উনি অনুমোদন ছাড়া বানায় ফেলছে একটা শেড। সুইমিং পুলের উপরে শেড, রুম না, থাকার জায়গা না। এটার জন্য পাশের বাসা কমপ্লেন করার কারণে লোকাল কাউন্সিল $1 মিলিয়ন তাকে জরিমানা করছে। এই ঘটনা আমি দেখছি, একটা এইটুকু শেডের জন্য। কেন, মানে এত ছোট্ট ঘটনার জন্য এত বড় জরিমানা কেন? ঘটনাটা কেন এরকম? আমি মনে করি এই জন্য এরকম, যে এইটা দিয়েই তারা এক্সাম্পল ক্রিয়েট করে, যে দেখো রুলস না মেনটেন, তুমি যতই অল্প হোক না কেন, রুলসের মেনটেনটা যতই কম হোক না কেন, একটু 19-20 করলে আমরা এত কঠোর হতে পারি। তখন আরো 10টা মানুষ সচেতন হয়ে যাচ্ছে। তো মনিটরিং নাই আসলে। তো ম্যাটেরিয়ালের জায়গাটাতে আমার এক্সপেরিয়েন্স, যদিও ব্যক্তিগতভাবে আমাদের ভালো ডেভেলপার কোম্পানির সাথেই কাজ করা হয়েছে বেশিরভাগ, তাদের ক্ষেত্রে আমরা নিজেরাও আর্কিটেক্ট হিসেবে আমাদের দিক থেকেও চাপ থাকে যে সঠিক কাজটা করতে হবে। আমরা পেয়েওছি, এমন ডেভেলপার অনেক পেয়েছি যে যারা বিজনেস যাই হোক না কেন, তারা ইনিশিয়ালি মানুষকে একটা ভালো প্রোডাক্ট দিতে চায়, কিন্তু এই সিনারিওটা খুবই অল্প, ম্যাল প্র্যাকটিসটাই বেশি, যে লো কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে লো কোয়ালিটির কনস্ট্রাকশন র্যান্ডমলি হচ্ছে। সো ভাই, মানে এই জায়গাটায়, মানে আপনি যখন কথাটা বলতেছিলেন, আমার কাছে একটা ইকোসিস্টেম মাথায় ঘুরতেছিল আর কি। ধরেন আপনি একজন ডেভেলপার, এখন আপনি হচ্ছে বিল্ডিং বানান, আপনি তাহলে ম্যাটেরিয়াল কার কাছ থেকে কিনতেছেন? একজন বিল্ডিং ম্যাটেরিয়াল যে সেলার, তার কাছ থেকে কিনতেছেন। সে কার কাছ থেকে কিনতেছে? সে কিনতেছে কোম্পানির কাছ থেকে। এখন আপনি অ্যাজ আ ডেভেলপার, আপনি সবসময় চাচ্ছেন যে আপনি কম দামি জিনিসপত্র, কম কোয়ালিটির জিনিসপত্র দিয়ে আপনি বিল্ডিং বানাই দিবেন। এখন তাহলে আমি তো অ্যাজ আ কনজিউমার যাচ্ছি না ওই দোকানদারের কাছে, যাচ্ছেন আপনি ডেভেলপার। সো এখন আমি ভালো চাইলেও আসলে কিন্তু এটা কাস্টমারের নিড না। কাস্টমারের নিড হচ্ছে, ডেভেলপাররা হচ্ছে কাস্টমারের নিড হচ্ছে খারাপ কোয়ালিটি প্রোডাক্ট। এখন একটা কোম্পানি, সে যদি অ্যাকচুয়ালি চায় যে সে ভালো গ্রেডেড প্রোডাক্ট বানাবে, ভালো গ্রেডেড প্রোডাক্ট সার্ভ করবে, সে লো গ্রেড প্রোডাক্ট সেল করবে না, তাহলে কি সে আসলে কাস্টমার পাচ্ছে? তার কাস্টমার গ্রুপটা কমে যাচ্ছে। সো তাহলে হচ্ছে যে, মানে যদি কেউ অ্যাকচুয়ালি ভালো কাজ করতেও চায়, এখন স্বাভাবিকভাবে আপনি হচ্ছে যে একটা ডেভেলপার, আপনি বলতেছেন যে এই বিল্ডিং বানাতে ফর এক্সাম্পল যে 10 কোটি টাকা লাগবে, জাস্ট সে ফর এক্সাম্পল। এখন আরেকজন ডেভেলপার বলতেছেন না, আমি এটা তো আপনাকে 7 কোটি টাকায় বানিয়ে দিতে পারবো। রাইট। সো আপনি কিন্তু যাবেন হচ্ছে লো কস্টের কাছে, আবার উনি হচ্ছে গিয়ে লো কস্টে সোর্স করতেছে প্রোডাক্টগুলো। সো আসলে এই যে ইকোসিস্টেমের মধ্যে যে আমরা ঘুরতেছি ভাই, তো এটার কি আসলে কোনো পরিত্রাণের ওয়ে আছে বা বের হওয়ার কোনো ওয়ে আছে? দারুণ একটা পয়েন্ট বলেছেন আপনি। এই ঘটনাটা আমি প্রত্যক্ষ করছি, সবসময় দেখতেছি যে আমরা ডিজাইনটা যখন ক্লায়েন্টের কাছে ফরওয়ার্ড করেছি, সবসময় তো ডেভেলপার না, সামটাইমস দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট নিজেও তার নিজেদের বাড়িটা বা কয়েকজন মিলে নিজেদের বাড়িটা করছে। হ্যাঁ, তো যখন তাদের কাছে ফরওয়ার্ড করছি, তারা যখন একটা যাচাই বাছাই প্রক্রিয়ায় আসতেছে যে কাকে দিব, সিএস করে না, কম্পারেটিভ সিএস হচ্ছে, এটা ক্যাজুয়াল হলেও সিএস হচ্ছে। তো এইটা করার সময় কিন্তু সিম্পলি ধরেন একটা টিমে যদি 10 জন মানুষ থাকে, 8 জনই বলতেছে যে আরে ও বলেছে 7 কোটি, এ বলেছে 6 কোটি, 7 কোটিকে কেন দিব, যে 6 কোটি বলেছে অবশ্যই ওকে দিব। রাইট। আচ্ছা, কিন্তু এই 1 কোটি টাকা কমে যাওয়ার মাঝে
যে কোয়ালিটিতে কি ডিফার হলো, এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মানুষ এই জিনিসটাকে খালি আমলে চোখে তো নিচ্ছে বোঝাটা না। tough। আমলে নিচ্ছে না, ওর কাছে ওই ফাইন্যান্সিয়াল ভ্যালুটাই ম্যাটার। কিন্তু এটা যদি একটু থটফুলি আমরাও যদি সচেতন হই, আমাদের যারা কনজিউমার বা যারা বাড়ি করছে প্রপার্টি ইনভেস্টমেন্ট, তারা যদি এই জায়গাটাতে সচেতনতাটা তৈরি করে, তাহলে এটা সচেতনতার কোনো অল্টারনেট নাই। কারণ একেবারে টু দ্য পয়েন্ট কথা বলেছেন আপনি, যে ও কমে দিচ্ছে, আমি তো তো কমের কাছে যাবে মানুষ। এটাই ঘটতেছে আসলে। কারণ ভালো প্রোডাক্ট অবশ্যই এটার দাম বেশি হবে, এটাই স্বাভাবিক, কিন্তু মানুষ এই কম্পারিজনটা করছে না। হয়তো বেশি প্রাইস দিয়ে ভালো জিনিস নিতে হয়, এই জিনিসটা বা ওই অ্যাফোর্ডেবিলিটিটাও আদৌ আছে কিনা সেই অনুসারে সেই এই গ্রুপটা আসলে ছোট, মানে খুব অল্প মানুষের ওই ক্যাপাসিটিটা আছে যে আমি অনেক বেশি প্রাইস দিয়ে হলো ভালো প্রোডাক্ট আনি। কিন্তু অধিকাংশ মানুষের আসলে তো অ্যাফোর্ডেবিলিটির জায়গাটাও একটু উইক। তো সেই জায়গা থেকে সে তখন ওই সস্তাটা খুঁজছে। একইভাবে ডেভেলপারও তখন, ডেভেলপার হোক বা বিল্ডার হোক বা হু ইজ দ্য সার্ভিস প্রোভাইডার, সেও তখন ওই কম টাকায় মিট করার জন্য তার কোয়ালিটি ডাউন করছে। এই ঘটনাগুলো ঠিকই আছে, এটা ইকোসিস্টেমের মতো এই ঘটনাগুলো এই চক্রাকারে চলতেছে। রাইট, সো আমরা একটা ভিশিয়াস সাইকেলের মধ্যে কন্টিনিউয়াসলি ঘুরপাক খাচ্ছি। এক্স্যাক্টলি। আচ্ছা, সো ভাই মানে একটা বিল্ডিং এর পাইলিং এর ক্ষেত্রে, মানে পাইলিংটা আসলে আমরা তো সবসময় বলি যে একটা বিল্ডিং এর ফাউন্ডেশনটা হ্যাজ টু বি ভেরি স্ট্রং। ইফ দ্য ফাউন্ডেশন ইজ গুড, দেন দ্য বিল্ডিং উইল ডু গুড, রাইট? সো এই ফাইলিং এর ক্ষেত্রে কোনো পলিসি আছে কিনা, যে কত পাইলিং কতটুকু গভীর হইতে হয় বা হচ্ছে বিম কতটুকু স্ট্রং হইতে হয়? আপনি যেমন বললেন যে একটা বিম ভেঙে গেলে কিন্তু একটা বিল্ডিংই কলাপস করে যেতে পারে। সো এইরকম গাইডলাইন্স গুলো যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। জি, এখন আপনি যদি একটা বিল্ডিং করার সময়, পাইলিং এর প্রশ্নটা যেহেতু আসতেছে, আপনি একটা বিল্ডিং করার সময় যদি আপনি আর্কিটেক্টকে যে জিজ্ঞেস করেন যে আমার বিল্ডিং এ পাইলিং কতটুকু লাগবে, একদম শুরুতে যদি জিজ্ঞেস করেন, তাহলে আর্কিটেক্ট আসলে বলতে পারবে না কতটুকু লাগবে। ইঞ্জিনিয়ার বলতে পারবে, ইঞ্জিনিয়ারও বলতে পারবে না। বলতে পারবে কে, মানে কখন বলতে পারবে? এটা একমাত্র বলা সম্ভব হচ্ছে সয়েল টেস্টের উপরে। সয়েল টেস্ট একটা পার্ট আছে। এবং দেখেন, বলতে লাগলে আসলে বলতে হয় এরকম যে এ টু জেডই তো সমস্যা, এ থেকে জেড পর্যন্ত যা আছে এ টু জেড সমস্যা। সয়েল টেস্টের কথা যদি আমি বলি, একটা গল্প শেয়ার করি ছোট্ট করে। আমি কয়েকদিন আগে আমাদের সিনিয়র একজন ইঞ্জিনিয়ারকে একটা রিপোর্ট, একটা সয়েল টেস্টের রিপোর্ট দেখার জন্য দিচ্ছি, মানে হ্যান্ড ওভার করছি, যে ভাই একটু রিপোর্টটা দেখে বলেন তো যে সয়েল টেস্টের কোয়ালিটিটা ঠিক আছে কিনা। উনি খুলে নাই, বাইরে থেকে কাভার দেখে বলতেছে, শফিক ভাই দেখেন তো ভিতরে অমুক ইঞ্জিনিয়ারের সাইন নাকি। তো আমি খুলে উল্টায় বললাম, হ্যাঁ ওনারই তো নাম। বলছে হ্যাঁ অসুবিধা নেই, ঢাকা শহরের 95% এই একজন ইঞ্জিনিয়ারেরই সাইন থাকে সয়েল টেস্টে, এবং এগুলো সবই ভুয়া রিপোর্ট। মাই গুডনেস। আমরা 2বার সয়েল টেস্ট করেছি একটা প্রজেক্টের জন্য। এরকম ঘটনা র্যান্ডম হচ্ছে, কারণ কি ক্লায়েন্ট আমাদের কাছে আসার আগেই একটা ইমোশনে একটা সয়েল টেস্ট করে ফেলছে, এবং ওই প্রথমবার যার কাছে করে ওইটা অধিকাংশ ক্ষেত্রেই ওই ভুয়া কোম্পানি। এবং সেকেন্ড টাইম যখন একজন ভালো ইঞ্জিনিয়ার ডিজাইন করতে যায়, ও তো চেনে, উনি তো দেখে বুঝছে যে এটা রিপোর্ট না, তখন উনি আমাদেরকে বলে দেয় যে গো ফর অ্যানাদার সয়েল টেস্ট। আমরা তখন প্রেশার ক্রিয়েট করি যে ভাই আরো একটা টাকা খরচ করতে হবে, সয়েল টেস্ট আরেকটা দিতেই হবে। বুঝায় সুজায় শেষ পর্যন্ত আরেকটা করা হয়। দেখেন, পাইল নির্ভর করছে, পাইলের ক্যারেক্টার কি হবে এটা সম্পূর্ণ নির্ভর করছে সয়েল টেস্টের ক্যারেক্টারের উপর। এবং সয়েল টেস্টের অনেকগুলো বিষয় আছে। একটা হলো মাটির বেয়ারিং ক্যাপাসিটি, যে কতটুকু ওই মাটি উপরে লোড নিতে পারে। কারণ আপনি একটা স্টোন বা পাথরের উপরে দাঁড়ায় থাকা আর কাদার উপরে দাঁড়ায় থাকা কি এক না। চোরাবালি আমরা চিনি, সমুদ্রে চোরাবালি আছে, কি এর মধ্যে মানুষ একবার পড়লে মানুষ একদম ভেতরে চলে যাবে, তাই না? গ্রাউন্ডে ওরকম চোরাবালি আছে। সো ইউ নেভার নো যে আপনার মাটিটা যাইতে যাইতে 30 ফিটের পরে গিয়ে ওর নিচে ওই যে চোরাবালি বলতে আমরা যা বুঝি, হ্যাঁ এটাই আসলে লিকুইফ্রিকশন। তো মাটির নিচে এরকম আছে কিনা যে মাটি সরে যাচ্ছে, কাদা, এটা তো টেস্টিং করে। এটা সয়েল টেস্টের দুটো বিষয়, একটা হলো বেয়ারিং ক্যাপাসিটি, আরেকটা হচ্ছে সয়েলের ল্যাব টেস্ট হয়। অর্থাৎ শুধু যে বেয়ারিং ক্যাপাসিটি তা না, এই সয়েলের যে বিভিন্ন লেয়ার থেকে যে সয়েলগুলো উঠে আসে, এই সয়েলগুলো ল্যাবরেটরিতে কেমিক্যাল দিয়ে বিভিন্ন রিয়াকশন করে এটা থেকে বিভিন্ন ধরনের সয়েলের ক্যারেক্টার বেরিয়ে আসে। কারণ মাটি খুঁড়তে শুরু করলে আপনি 10 ফিট পরে যেই ক্যারেক্টার পাবেন, 20 ফিট পরে আরেক ক্যারেক্টার পাবেন, 30 ফিট পরে আরেক ক্যারেক্টার পাবেন। আমরা শুরুতেই বলছিলাম যে আর্থ হচ্ছে লেয়ার অফ স্যান্ডউইচের মতো। ইটস এ লেয়ার অফ ডিফারেন্ট টাইপ অফ ক্রাস্টস, ডিফারেন্ট টাইপ অফ প্লেটস। আজকের পডকাস্টের মাধ্যমে আমি আরেকটা মেসেজ, আমি যারা ভবন করবেন, যারা বিল্ডিং করবেন, তাদেরকে একটা
মেসেজ আমি খুব খুব গুরুত্ব সহকারে দিতে চাই যে প্লিজ ভুয়া কোম্পানি দিয়ে সয়েল টেস্ট করবেন না। এবং ঢাকা শহরে যারা সয়েল টেস্ট করছে এদের 98% কোম্পানি হচ্ছে ভুয়া কোম্পানি। এরা সয়েল টেস্ট করে না, এরা একটা ল্যান্ডে গিয়ে 4-5 দিন নাটক করে এবং আপনাকে একটা ফলস রিপোর্ট ধরায় দেয়, এক একটা এক এক রকম। এটা আপনার জমির ল্যান্ডের ক্যারেক্টারের সাথে ওই সয়েল টেস্টের কোনো সম্পর্ক নাই। এবং ওই সয়েল টেস্টের বেসিসে যে ডিজাইন করা হয় সেই ডিজাইন কোনো দিনই সাস্টেন করবে না। এটা আমি বিশেষভাবে অনুরোধ করব যে একটা বিল্ডিং করছেন 10 কোটি টাকা দিয়ে, অথচ একটা সয়েল টেস্ট করার সময় আপনি 30,000 টাকা খুঁজছেন, 50,000 টাকার 20,000 টাকা বেশি খরচ করতে পারছেন না। এই জায়গাগুলোতে আমাদের একটু থটফুল হওয়া দরকার। এই মেসেজটা আমি অবশ্যই আমার যারা দর্শক আছেন তাদেরকে কনভে করতে চাই। তো যেখানে ছিলাম আমরা, তো এইটা আসলে কতটুকু পাইলিং লাগবে, এটা একটা স্পেসিফিক ল্যান্ডে সয়েল টেস্ট করা ছাড়া এটা বলা সম্ভব না। এবং অনেক সময় মজার একটা ব্যাপার দেখেন যে অনেক সময় একজন ক্লায়েন্ট এসে বলে যে ভাই আমার প্লট থেকে 3টা প্লট দূরে এক ভাই বিল্ডিং করেছে, ওনার তো 60 ফিট পাইল লেগেছে, আমারও মনে হয় 60ই লাগবে। আমি বললাম ভাই কোনো নিশ্চয়তা নাই, আপনার 120ও লাগতে পারে। ও একটু অবাক হয়, কেন পাশের ল্যান্ড ওনার কম লেগেছে আমার কেন বেশি লাগবে? পৃথিবীর ক্যারেক্টারটাই তো এরকম। এই ল্যান্ড সারপ্রাইজিংলি আমাদের ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে। ধরেন আপনি ঢাকা থেকে ধরেন গাজীপুর যাবেন, ক্লাইমেট, বাতাস, পানি, মাটি, গাছপালা, প্রকৃতির চেঞ্জ হয়ে গেছে। আপনি ল্যান্ডস্কেপে একটু করে দূরত্বে সরে যাবেন, পৃথিবী কিন্তু চেঞ্জ হচ্ছে, ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, এবং মাটিও তাই। এবং এই মাটির ব্যাপারটা প্লটে প্লটে চেঞ্জ হয়। দেখা গেল যে আপনার প্লটের নিচে কোনো কারণে সয়েলে একটা এয়ার পকেট তৈরি হয়ে আছে অনেক নিচে, সয়েল ক্রিয়া বিক্রিয়ার মধ্যে মধ্যে ভিতরে হয়তো একটা বড় ভয়েড পকেট রেখে পড়ে গেছে তলে। ইউ নেভার নো। তার মানে সয়েল টেস্টটা সঠিক হওয়াটা কত জরুরি, যে আপনার ল্যান্ডের নিচে আসলে কি আছে। রাইট। তো পাইলিং কতটুকু হবে এটা এন্টায়ারলি ডিপেন্ড করবে যে ওই মাটির নিচে সয়েলের কন্ডিশন কি, ইন এডিশন টু দ্যাট বিল্ডিংটার ক্যারেক্টার কি। অ্যান্ড বিল্ডিং যদি 4 তলা হয় তাহলে তার পাইলের প্রয়োজনীয়তা একরকম, 20 তলা হলে তো আরেক রকম হবে, কারণ তার তো ওয়েট বেশি। তার মানে এইটা আপেক্ষিক, এটা কোনো কিছু ফিক্সড ভাবে বলা যাবে না। এটা আপনি অসুখ হলে ডাক্তারের কাছে গেলে, যেমন ডক্টর কিন্তু আপনাকে যদি ব্লাইন্ডলি ওষুধ দেয় তাহলে এটা ভুল হবে। ভালো ডক্টর অবশ্যই আগে ডায়াগনোসিস করবে, টেস্ট করবে। মানুষ আবার রাগ করে বলে যে হ্যাঁ খালি খরচ করায়, খালি টেস্ট করায়। হ্যাঁ, কিন্তু আসলে এটা নিডেড। কারণ আপনাকে অ্যাসেসমেন্ট না করে, কোথায় প্রবলেম না ধরে, যেমন ধরেন ডাক্তারের কাছে গিয়ে আমি বলতেছি আমার জ্বর হয়েছে, কিন্তু জ্বর তো অসুখ না, জ্বর হচ্ছে মানে সিগন্যাল অফ ডিজিজ। তো খুঁজে বের করতে হবে অসুখটা কোথায় আছে। একইভাবে বিল্ডিং এর ক্ষেত্রে এই অ্যাসেসমেন্ট রিপোর্ট হচ্ছে সয়েল টেস্ট। এই সয়েল টেস্টের নিউমেরাস রেজাল্ট থেকে ইঞ্জিনিয়ার ডিসাইড করতে পারে যে পাইলটা কি মোটা হবে, চিকন হবে, কতটুকু লেন্থ হবে। এবং শুধু তাই না, এটার পাইলের অনেক ক্যারেক্টার আছে। যেমন ধরেন প্রিকাস্ট পাইল হয়, তারপরে কাস্ট ইন সিটু পাইল হয়। সো কোন ক্যারেক্টারের পাইল ওখানে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, এটা কিন্তু সয়েলের ক্যারেক্টারের উপরে ডিপেন্ড করবে। সো ভাই, বাংলাদেশের কারেন্ট যে অবস্থা, মানে আমাদের কারেন্ট যে ধরেন আমরা যেটা বলছি নরম মাটি, যে একটা টপিকে আমরা ছিলাম যে পূর্বাচল, উত্তরা, মোহাম্মদপুর, বসিলা, তো এই যে বসুন্ধরা, এই যে এরিয়াগুলোতে হচ্ছে যে মাটিটা যে নরম, এগুলো যে সব মানে ল্যান্ড ফিল করে করে বানানো হচ্ছে। সো এখানে আমরা দেখতেছি ভাইয়া 12 তলা বিল্ডিং হচ্ছে, 15 তলা বিল্ডিং হচ্ছে। সো মানে ঢাকা শহর আমি বাদ দিলাম, আমি হচ্ছে জাস্ট এই কয়েকটা এরিয়াতে যদি ফোকাস করি, তো এই এরিয়াগুলো কি আসলে ভাই এরকম 10 তলা 20 তলা বিল্ডিং এর জন্য কি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে? আমরা ডিজাইন করছি 15 তলা 20 তলা বিল্ডিং, আমরা ডিজাইন করছি, কনস্ট্রাকশন হচ্ছে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট হওয়ার কিছু নাই, অ্যাজ লং এজ আপনি ফাউন্ডেশন যদি ওটার সাথে কোরিলেটেড ভাবে যদি সঠিকভাবে ডিজাইন করা হয়, সেই জায়গাতে যদি আপনি বলেন তাহলে তো আমি বলবো যে বাংলাদেশটাই কি হাই রাইজ বিল্ডিং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা চিন্তা করার বিষয়। আমার বাংলাদেশের ক্যারেক্টারিস্টিক্স, বাংলাদেশের সয়েল কি আসলে হাই রাইজ বিল্ডিং এর জন্য কিনা সেটা যদি বলেন তাহলে তো আমি বলবো যে ওখানেই ফাইল ক্লোজ হয়ে গেছে। কারণ বাংলাদেশ তো এই হিমালয় পর্বতটা তৈরি হয়েছে যখন, তখন বাংলাদেশ হলো একটা ডিপ্রেশন ল্যান্ড, পানি হয়েছিল, এই জায়গাটা
ধীরে ধীরে এখানে কাদা জমে জমে বাংলাদেশের ভূমি তৈরি হয়েছে। রাইট। সেন্ট মার্টিনও আপনি জানেন যে ওখানে একসময় সমুদ্র ছিল, জেগে উঠেছে। তো বাংলাদেশ সেডিমেন্টের উপরে আছে এবং বাংলাদেশের যে ল্যান্ডস্কেপ এটা প্রচুর পরিমাণে, এটাকে মার্শল্যান্ড বলে, একটা খুবই ইন্টারেস্টিং টাইপোলজি। বাংলাদেশের যে ল্যান্ডের ক্যারেক্টার এটা হচ্ছে চেঞ্জিং ল্যান্ডস্কেপ, একটা অদ্ভুত টার্ম যে চেঞ্জিং ল্যান্ডস্কেপ। হোয়াট ইজ চেঞ্জিং ল্যান্ডস্কেপ? চেঞ্জিং ল্যান্ডস্কেপ হলো পৃথিবীর অনেক দেশের ল্যান্ডস্কেপ, মানে ভূমির গঠন সবসময় একই রকম আছে, কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন অনেক হিস্ট্রি সার্চ করলে দেখবেন যে একটা নদী 200 বছর আগে একদিক দিয়ে চলতো, এখন আরেক দিক দিয়ে চলে, একদিকে শুকায় গেছে আরেক দিক দিয়ে শাখা বের হয়েছে, নতুন নদী তৈরি হচ্ছে, নতুন শাখা তৈরি হচ্ছে। যে জায়গায় একসময় ফসল ছিল সে জায়গায় পানি চলে আসতেছে, বছরের 6 মাস কোনো জায়গায় পানি থাকছে, কোনো জায়গায় ল্যান্ড হয়ে যাচ্ছে, এরকম। কিন্তু মানে বাংলাদেশের ল্যান্ডস্কেপটা খুবই ইন্টারেস্টিং, এটা হচ্ছে চেঞ্জিং ল্যান্ডস্কেপ। তো বাংলাদেশের এই চেঞ্জিং ল্যান্ডস্কেপ এবং পানি এবং বাংলাদেশের যে মাটির ক্যারেক্টার, তাতে যদি কোনোদিন যদি ডিসিশন নেওয়া হতো, যে কেউ যদি ডিসিশন নিত যে এখানে বাংলাদেশে মানে বাংলাদেশ নামে দেশ হবে, সেখানে কি বড় বড় বিল্ডিং করা যাবে কিনা, আমি তো মনে করি সেই সময় অ্যাসেসমেন্ট করে যদি ডিসিশন নেওয়া হতো তাহলে সেই সময় এটা বাদ দেওয়ারই কথা ছিল, যে না এখানে সব বিল্ডিং এ হওয়া উচিত একটা একটু সার্টেনলি লো হাইটের, বিকজ আমাদের এখানকার মাটির ক্যারেক্টারই অনেক নরম। কিন্তু এই প্রশ্নটা তো আসলে নো মোর ফিজিবল, কারণ বাংলাদেশ যে ইকোনমিক যে থ্রাস্টের মধ্যে চলে গেছে এবং বাংলাদেশ যেভাবে এখন একটা ডেভেলপিং কান্ট্রি বা সাম পিপল সেজ যে নিয়ারলি ডেভেলপড কান্ট্রি, তো সেই জায়গা থেকে আমাদের এখানে হাই রাইজ বিল্ডিং হবেই। তো সেটা হবে, এখন তাহলে কি করার আছে? এখন হচ্ছে যে আমার বিল্ডিংটা হওয়ার জন্য এটার ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টটাকে খুব স্ট্রংলি একদম প্রপার ইঞ্জিনিয়ারিং করা দরকার, যে হ্যাঁ 30 তলা বিল্ডিং হলে 30 তলার মতোই ইঞ্জিনিয়ারিংটা এখানে করা হয়েছে কিনা। এটার পাশাপাশি কিন্তু অনেক কন্টেম্পোরারি টেকনোলজিস পৃথিবীতে অলরেডি ব্যবহার শুরু হয়েছে। আমাদের এখানে একটা দুটো এক্সাম্পল হয়েছে, খুব কম একটা দুটো এক্সাম্পল হয়েছে। যেমন একটা টেকনোলজি এখন ধীরে ধীরে পপুলার হচ্ছে, সেটা হলো যে পুরো বিল্ডিংটার ফাউন্ডেশনটাই এটা টাইপ অফ একটা স্প্রিং এর উপরে বসানো হয়, একটা হিঞ্জ লাইক স্প্রিং এর উপরে বসানো হয়, অর্থাৎ টোটাল বিল্ডিংটাই বসে আছে। আমরা গাড়িতে যেমন বাম্পার দেখি, গাড়ি কি কোনো জায়গায় ভাঙাতে পড়লে এরকম জাম্পিং করে। তো আর্থকোয়েকটা তো একটা হচ্ছে একটা ওয়েব, এটা একটা ওয়েব, মানে এটাকে আপনাকে থ্রাস দিচ্ছে, ছাড়ছে, পেন্ডুলামের মতো বা একটা ওয়েবের মতো। তো এই ওয়েবের সময়ে যদি গাড়ি যেমন শক অ্যাবজর্পশন করে, আমরা বলি শক অ্যাবজর্ভার, তো বিল্ডিং এর ভিতরে এরকম শক অ্যাবজর্ভার দিয়ে বিল্ডিং করার কিন্তু অনেক টেকনোলজি আছে। এখন এটা পলিসি লেভেলে ঠিক করতে হবে। এটা কি কোনো কেস স্টাডি আছে ভাইয়া যে কোন দেশে এটা ইউজ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাভেলেবেল হচ্ছে, হংকং এ হচ্ছে, চায়নাতে হচ্ছে, জাপানে হচ্ছে, যেখানে অ্যাসেসমেন্ট করে ওরা যখন পেয়েছে যে আমরা রিস্কে আছি, তখন তারা সেই রিস্ক থেকে পরিত্রাণের জন্য সেভাবে পলিসি সেট করেছে। তো আমরা যখন এখন ধরেন গত 1 মাস ধরে খুব এটা হাইপে আছে যে ভূমিকম্প নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমাদের দেশের ট্রেন্ডটা তো এরকম যে যদি আর 15 দিন ভূমিকম্প না হয়েছে, ইট ইজ গন, ইট ইজ গন, নো ওয়ান টকিং এনি মোর অ্যাবাউট ইট। তারপরে আবার 1 বছর পরে যদি একটা হয়, তখন মানুষ আবার কথা বলা শুরু হবে। মানুষের পৃথিবী জুড়ে বোধহয় মানুষের ক্যারেক্টারটাই এরকম। যেমন ধরেন করোনা যখন আসলো, তখন সারা পৃথিবী একদিনে রাতারাতি বুঝে গেল যে পৃথিবীতে হেলথ কেয়ার ফ্যাসিলিটিটাকে আপগ্রেড করা কত জরুরি ছিল পৃথিবীর মানুষের জন্য। কিন্তু পৃথিবী কি করেছে? পৃথিবী তো হেলথ কেয়ার আপগ্রেড করেনি, পৃথিবী বানাইছে বোম, পৃথিবী বানাইছে অ্যাটমিক বোম, অস্ত্র। হওয়া তো কথা ছিল সেই ফান্ডটা হেলথ কেয়ারে খরচ করা, এডুকেশনে খরচ করা, বাট ওয়ার্ল্ড পলিটিক্স ইজ নট লাইক দ্যাট। তো বাংলাদেশে যদি হাই রাইজ বিল্ডিং করার প্রশ্নে আমরা এতগুলো কথা বলছিলাম, তো হাই রাইজ বিল্ডিং করতে গেলে এখন যদি আমরা মনেই করি যে আমরা থ্রেটে আছি, এটা যদি আমরা জানতেই পারি, তাহলে পলিসি লেভেল থেকে সেটাকে স্ট্রং হয়ে আসতে হবে, যে একদম লেটেস্ট কন্টেম্পোরারি টেকনোলজি দিয়ে আর্থকুয়েক অ্যাসেসমেন্ট করে বিল্ডিং করতে হবে, বা একটা সার্টেন লিমিট সেট করে দেওয়া যেতে পারে যে তুমি 3 তলা বিল্ডিং করতেছো, এটার ক্ষেত্রে যতটুকু না রিস্কি, বাট 15 তলা বিল্ডিং করতে গেলে অবশ্যই এই অ্যাসেসমেন্টটা পার হয়ে আসতে হবে, এই চেকটা পার হয়ে আসতে হবে। এরকম অন্যান্য দেশে কিন্তু আমি অস্ট্রেলিয়াতে প্র্যাকটিস করেছি, চাকরি করেছি, ওখানে খুব বড় অফিস ক্রোফোর্ডে আমি কাজ করতাম। তো ওখানে না বিল্ডিং এর অ্যাপ্রুভাল প্রসিডিউরটা ইটস রিয়েলি ভেরি হার্ড। আমি একটা ছোট্ট গল্প বলতে চাই এই প্রসঙ্গে। আমি যখন ক্রোফোর্ডে, তখন আমার খুব একদিন মানে আমার বস এবং এভরিওয়ান দে আর ভেরি হ্যাপি যে দে হ্যাভ গট অ্যান অ্যাপ্রুভাল অফ এ বিল্ডিং, নো অ্যাপ্রুভাল অফ এ ব্রিজ আফটার 13 years
মাই গড। তাদের লয়ার, তাদের বিভিন্ন অথরিটি, দে হ্যাভ বিন ফাইটিং ফর দিস প্রজেক্ট ফর 13 ইয়ার্স, এবং 13 বছরের চেষ্টার পরে এটা অ্যাপ্রুভাল হয়েছে। দেয়ার ওয়াজ এ সেলিব্রেশন যে আমরা পেয়েছি এটা। আমি তখন ওই অফিসে, দেখেন বুঝতে সহজ হবে যে 13 বছর লাগে একটা প্রজেক্ট অ্যাপ্রুভাল হইতে। বলবে সব প্রজেক্ট 13 বছর লাগে না, বাট ওই প্রজেক্টটার কিছু স্পেসিফিক রিজন ছিল হয়তো বা। আরেকটা গল্প বলবো যে আমার মানে সেনসিটিভিটির জায়গাটা আসলে আমরা জানি না বলে জানি না, মানে এটা যে কত ক্রিটিক্যাল হইতে পারে। দেখেন অস্ট্রেলিয়ারই একটা গল্প বলি যে আমার একজন ক্লায়েন্ট, উনি বাংলাদেশেও আমার ক্লায়েন্ট, অস্ট্রেলিয়াতেও তার বাসা আছে। তো উনিও প্রায় তার বাড়ি করার আগে 1 বছর ধরে একটা লোকাল কাউন্সিলের সাথে একটা লিগ্যাল ফাইটিং এর মধ্যে ছিল, এবং ওনাকে একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট জমা দেওয়া লাগছে। কি অ্যাসেসমেন্ট রিপোর্ট? সেটা হচ্ছে যে ওনার বাসাটার পরই থেকে কিছু দূরে গিয়ে পাহাড় শুরু হয়েছে, এবং ওই পাহাড় থেকে ওই অস্ট্রেলিয়াতে দেখবেন কোয়ালা বলে একটা প্রাণী আছে, অনেকটা কাঠবিড়ালের মতো দেখতে, কোয়ালা বলে এটাকে। হ্যাঁ, এই যে ওনার যে বাড়িটা উনি যেখানে করবেন সেইখানে কোয়ালারা আসে কিনা, এবং কোয়ালারা ওই জায়গাটাকে নিজেদের মনে করে কিনা, এবং ওখানে কোয়ালারা মানে মানে কোয়ালারা এই প্রাণীটা কি তার বাড়ির জায়গাটাকে নিজেদের হোম মনে করে কিনা, এবং ওনার বাড়িটা করার কারণে ওদের ডিস্টার্ব হবে কিনা, এইটার জন্য ওনার একটা কোয়ালা রিপোর্ট দেওয়া লাগছে। ওরে বাবা। তারপরে উনি সেটা অ্যানালাইসিস করে যখন প্রমাণ করা গেছে যে না, এই বাড়িটা করলে কোয়ালাদের কোনো ডিস্টার্ব হবে না, দেন দে গট দ্য অ্যাপ্রুভাল। আমাদের এখানে তো এগুলো ভাবনার অতীত, এগুলো ভাবনার অতীত। কোথায় কোয়ালা, কোথায় কি, মানুষেরই মূল্য নেই এই দেশে। তো ভাই এখন ধরেন হচ্ছে গিয়ে যেমন আমরা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনে চলে আসি যে আপনি একজন বিল্ডিং ডিজাইনার, এখন আপনাকে আমি বললাম যে ভাই আজকে থেকে বাংলাদেশের সব কন্ট্রোল আপনার কাছে, এখন আপনি ঢাকাটাকে নতুন করে সাজান। জি। আপনি আসলে কোন জায়গা থেকে শুরু করতেন আর কিভাবে প্ল্যান করতেন? আচ্ছা, যদিও একটা শহর ডিজাইনের ক্ষেত্রে আর্কিটেক্ট যেমন প্রয়োজনীয়, মানে আর্কিটেক্টের যেমন ভূমিকা আছে, তেমন আরো অনেক ধরনের স্পেশালাইজেশন এখানে লাগে। যেমন একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আরবান প্ল্যানার এবং আরবান ডিজাইনার, তো তাদেরও এখানে অনেক বড় গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আছে। সো আর্কিটেক্ট যে সব ডিসিশন নিতে পারবে তা না, কিন্তু আসলে যদি আপনি লিড অফ এভরিথিং বানিয়ে দেন, জি। তো আমি প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে যে এখন ধরেন ভূমিকম্পের পরে আপনারা দেখলেন যে বিল্ডিং কিভাবে শক্ত হবে, কিভাবে মজবুত হবে, এগুলো নিয়ে মানুষ অনেক মানে এটা নিয়ে অনেক কনসার্ন হয়ে পড়েছে। গভর্নমেন্ট বলছে এই মনিটর করো, এটা করো, ওটা করো, অনেক কিছু। কিন্তু আমি তো বলবো যে রুটে এখনো যাইতেই পারেনি কেউ না। রুটটা কি? রুটটা হলো যে আমার তো দরকার হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। রাইট। আমার ঢাকা শহরের যে জনসংখ্যার যে ডেনসিটি, এটাকে বলা হচ্ছে পার স্কোয়ার কিলোমিটারে 30,000 থেকে 33,000 মানুষ পার স্কোয়ার কিলোমিটার। এটাকে আবার সঠিকভাবে বলা, মানে ঢাকা শহর সবচেয়ে হাইলি ডেন্সড কিনা, এই জায়গায় কিন্তু আবার কন্ট্রোভার্সি আছে। কেউ বলছে যে ঢাকা শহর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি হাই ডেন্সড, 1 নম্বরে আছে। আবার কোনো রিপোর্ট বলছে না 5 নাম্বার বা 6 নম্বরে আছে। কারণ পার্থক্যটা হচ্ছে যে, কারণটা হলো যে আপনি মানুষকে যত বড় শহর দিয়ে ভাগ দিবেন তত ডেনসিটি চেঞ্জ হবে, তাই না? তো শহরের ভলিউমটাই নির্ধারিত না যে আসলে কোন পর্যন্তকে শহর বলছি। কিন্তু ঢাকা শহরের ক্ষেত্র বিশেষে ঢাকা শহরের জনসংখ্যা 30 থেকে 33,000 মানুষ পার স্কোয়ার কিলোমিটার, হোয়ারাজ পৃথিবীর অনেক দেশে, অনেক শহরে পার স্কোয়ার কিলোমিটারে 50 জন 100 জন মানুষ বাস করে। সেখানে আমাদের 33,000। আমাদের এখানে অ্যামিনিটিস নাই, অর্থাৎ আমাদের সার্ভিসেস নাই, পানি, গ্যাস, আদার অ্যামিনিটিস, মানে সেবা থেকে শুরু করে সবকিছু, এইগুলোর প্রাচুর্য নাই। কিন্তু মানুষ প্রতিনিয়ত বাড়ছে। কেন এবং বাড়ছে? সবাই সেন্টারের দিকে অ্যাট্রাক্টেড। কারণ হচ্ছে যে আমাদের দেশ পলিসিগতভাবে, আমাদের দেশের যে ইকোনমিক স্ট্রাকচারটা, শুধু আমাদের দেশ না, এটা পৃথিবীর সব দেশেই এটা হচ্ছে, আসলে এটাকে অস্বীকার করা যাবে না। আমি একটা সার্ভে বলি যে 2050 সাল নাগাদ ধারণা করা হচ্ছে যে টোটাল যে পৃথিবীতে যা মানুষ আছে তার 68% মানুষ শহরের মধ্যে এসে বসবাস করবে। আচ্ছা, এখন শহর কতটুকু, শহর জায়গাটা কতটুকু, এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে পৃথিবীর যে ল্যান্ড সারফেস আছে এর মাত্র 2% হচ্ছে শহর এরিয়া। বাকি 98% হচ্ছে রুরাল বা সেমি আরবান বা একদম অন্য সারফেস আর কি। তো এখন পৃথিবীর
পলিটিক্সটা, পৃথিবীর যে যে ইকোনমিক এবং পলিটিক্যাল যে সিস্টেম, এটা হচ্ছে সেন্টার ড্রিভেন। হুম এটা হলো সবসময় মানুষকে সেন্টারে অ্যাট্রাক্ট করছে। মানুষ জীবিকার প্রয়োজনে ঢাকায় চলে আসতেছে, মানুষ আরো ভালো একটা জীবনের উদ্দেশ্যে ঢাকায় চলে আসতেছে, বসবাসের সুযোগ নাই এর ভেতরে পুশ করে চলে আসতেছে, ঢুকছে প্রতিদিন। ঢাকা শহরে প্রতিদিন রেট অফ মাইগ্রেশন ইজ টু হাই। আমি একটা রিপোর্টে পড়েছিলাম প্রতিদিন ঢাকা শহরে নতুন করে জীবন শুরু করে এরকম মানুষের সংখ্যা প্রায় 1200 থেকে 1300 পার্সন পার ডে, নতুন মানুষ। হুম জানি না সার্ভেটা সঠিক কিনা, বাট এরকম একটা সার্ভে দেখেছিলাম। আমি তো প্রথম ফোকাস করব হচ্ছে ডিসেন্ট্রালাইজেশনে। আমি বিল্ডিং মজবুতের বিষয়টা বা এগুলো মেনটেন করা, এই যে সব আলোচনা করলাম এগুলোকে মেনটেন করা, সেটাতে আসবো হচ্ছে সেকেন্ডে। আমি প্রথম ফোকাস দিব যে এমন ইকোনমিক সিস্টেম ডিজাইন করো, এমন একটা দেশের ওভারঅল সার্ভিস ডিস্ট্রিবিউশন, দেশের অপরচুনিটি ডিস্ট্রিবিউশন, ট্যাক্স স্ট্রাকচার এমনভাবে করা হোক যে যাতে মানুষ ধীরে ধীরে ঢাকা থেকে আরো বিভিন্ন শহরে গিয়ে বিভিন্ন লোকালয়ে ছড়িয়ে ছিটিয়ে মানুষের কনসেন্ট্রেশন এখানে কমানো যায়। সো ভূমিকম্পের এই থ্রেট নিয়ে যখন আমরা কথা বলছি, তখন আমরা সারফেস লেভেলে শুধু দেখতেছি যে হ্যাঁ বিল্ডিংয়ে থাকি, বিল্ডিং ভালো বানাইতে হবে যাতে বিল্ডিং ভেঙে না পড়ে। কিন্তু সলিউশন কিন্তু আরো রুটে, যে আমি যদি মনেই করি যে আজকে না হোক 10 বছর পরে, 50 বছর পরে, 100 বছরেও যদি একটা বড় ভূমিকম্পের থ্রেট বাংলাদেশে থাকে, যেটাতে পুরা সিটিটা ডিস্ট্রয় হয়ে যেতে পারে, পুরা ইকোনমি ডিস্ট্রয় হয়ে যেতে পারে, এরকম সিচুয়েশন যদি থাকে, হোয়াই নট উই আর ট্রাইং টু মুভ পিপল ফ্রম সেন্টার টু এলসওয়্যার। এবং এখন আমরা ডিজিটালি কানেক্টেড যুগে বাস করি। আমি বহু মানুষকে চিনি বাংলাদেশে থাকে, আমেরিকায় চাকরি করে, রাইট সে কম্পিউটারে বসে একটা রুমে বসে চাকরি করতেছে। আমি এরকম বহু মানুষকে চিনি। এখন তো পৃথিবী কানেক্টেড, ইন্টারনেট আছে, সব আছে, এবং সার্ভিসেস গভর্নমেন্ট থেকে শুরু করে প্রাইভেট সার্ভিসেস বিভিন্ন কিছুকে যখন আমি ডিস্ট্রিবিউশন করে দিব, ইভেন ট্যাক্স স্ট্রাকচারে পরিবর্তন আনা সম্ভব। যে যদি সেন্ট্রাল এরিয়াতে বসবাস করো, তোমার ট্যাক্স স্ট্রাকচার হবে এরকম, ইউ গো সামওয়্যার এলস, তোমার ট্যাক্স অনেক কমে যাবে। এখান থেকেই কিন্তু দেখেন বিভিন্ন ধরনের পলিসি, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, দেয়ার আর মেনি পলিসিস যেগুলোকে সেট আউট করে মানুষকে ডিস্ট্রিবিউশন করা সম্ভব। এই ডিস্ট্রিবিউশনের জায়গাটাতে ফোকাস করা জরুরি, যে কিভাবে আমি ঢাকাতে মানে এই ধরনের কনসেন্ট্রেশন যেখানে বেড়ে গেছে সেখানে কনসেন্ট্রেশন কিভাবে কমাবো। আমি গভর্নমেন্ট হিসেবে যদি আমি কখনো যদি রোল প্লে করি, তো আমি প্রথমে ওই জায়গায় গুরুত্ব দিব। দ্বিতীয় ক্ষেত্রে আমি আসবো যে হ্যাঁ, এবার যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলোর পুরোনো বিল্ডিংকে রেট্রোফিটিং থেকে শুরু করে নতুন বিল্ডিং যা হচ্ছে সেইগুলোর আর্থকুয়েক কনসার্নকে কিভাবে আমি মনিটর করব, সেই জায়গাটাতে আমি আসবো পরে। তো এটা আমার ক্ষেত্রে মনে হয় যে আমি মনে করি যে এই জায়গাটা খুব প্রায়। রাইট। সো ভাই, আপনি যে আসলেন যে হ্যাঁ আমরা হচ্ছে ঢাকাটাকে ডিসেন্ট্রালাইজ করব, কারণ এটার পাশাপাশি আমাদের লাস্ট গভর্নমেন্ট যখন ছিল, তো এই লাস্ট গভর্নমেন্টের আমলে কিন্তু আমাদের বেশ কিছু পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হয়েছে। সো পাবলিক ইনফ্রাস্ট্রাকচারগুলো এমন না যে শুধু ভূমিকম্প প্রণ, এটা আসলে আপনি যদি আরো অন্যদিকেও তাকান, যে আমাদের রিসেন্টলি একটা ইনসিডেন্ট হলো, খুবই ট্রাজিক একটা ইনসিডেন্ট হলো, যে আপনার হচ্ছে মেট্রো রেলের রাবার ব্যান্ড পরে একটা লোক মারা গেল, একটা মাঝবয়সী যুবক। জি, সো এন্ড ওনার হচ্ছে একটা খুবই ছোট দুইটা বাচ্চা আছে, এন্ড ওনার ওয়াইফও হচ্ছে কি আসলে উনি ছিল একমাত্র আর্নিং সোর্স তাদের ফ্যামিলির। সো তাদের ফ্যামিলিটা আসলে একটা মুহূর্তে ধ্বংস হয়ে গেল। And এখানে কিন্তু আসলে কোনো ন্যাচারাল ক্যালামিটিসও হয়নি, কিছুই না, জাস্ট যেটা হয়েছে যে মেট্রো রেল রাবার ব্যান্ড পড়ে গেছে, শেষ। এখন ভাই তাহলে আসলে ভূমিকম্প না হওয়াতেই আমাদের এই অবস্থা, তাহলে আসলে ভূমিকম্প যদি হয়, মানে আরো যদি মানে বড় শক আসে, সেই ক্ষেত্রে আসলে ঢাকা শহরের যে পাবলিক ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে, ওভারঅল বাংলাদেশে যেগুলো করা হয়েছে, এগুলো আসলে কোন অবস্থায় দাঁড়াতে পারে আপনার কাছে কি মনে হয়? পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা রোড, ব্রিজ, মেট্রো রেল, অল Right. দিস থিংস এইগুলোকেই তৈরি Right. করছি না। তো সেইখানে যদি আমি বলি, তাহলে তো আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা দেখছি, শিখছি, বুঝছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে রোড, টোটাল যে রোড নেটওয়ার্ক সারা দেশে, এর একটা খুবই মজার সিস্টেম আছে। এটা হচ্ছে যে সাইক্লিক অর্ডারে প্রতি 2 বছর পর পর বানানো হয় সব রোড। হুম হুম কেন কেন বানানো হয়? কারণটা খুবই মজার। সেটা হচ্ছে যে বাংলাদেশের রোড বানায় চলে যাবে একটা অথরিটি, ঠিক 6 মাস পরে পরের বর্ষায় এসে এর 30% ড্যামেজ হয়ে যাবে, তারপরের বর্ষায় গিয়ে আরো 30% ড্যামেজ হয়ে যাবে। কেন হচ্ছে? কারণ তো বুঝতেই পারছেন যে আমরা মানে A to Z সবাই কথা বলি যে আমাদের দেশে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, একটা কমিশনই আছে, দুর্নীতি দমন কমিশন। তো আমাদের এখানে তো এই দুর্নীতির আহ, চক্রটা এত কঠিন এবং এত লেয়ার্ড এবং এটা এত বিস্তৃত,
যে এই দুর্নীতির চক্রের ভিতরে আমাদের পাবলিক স্ট্রাকচারগুলোতে, ইনফ্রাস্ট্রাকচারগুলোতে দুর্নীতির সুযোগ থাকে আরো বড় স্কেলে। কারণ আমি যখন একটা প্রাইভেট পার্সনের কাজ করছি, তখন কিন্তু সে তার ব্যক্তিগত, সে তখন খুব এটার উপরে তার নজর থাকে, এটার মনিটরিং থাকে, রাইট। ভালো মন্দ সে চেষ্টা করে যে হ্যাঁ আমি যাতে কোয়ালিটিফুল জিনিসটা পাই। কিন্তু পাবলিক সেক্টরে তো পুরো ব্যাপারটা একটা অনেক বড় অথরিটি দেখছে এবং কেউ দায়িত্ব নিচ্ছে, কেউ নিচ্ছে না, কেউ এখানে করাপ্টেড, কেউ করাপ্টেড না, সবকিছু মিলায় আমাদের ওভারঅল আমরা কি দেখছি যে আপনি ট্রাভেল করেন, করেন নিশ্চয়ই, অবশ্যই দেশের বিভিন্ন জায়গায় যান। আপনি ঢাকা থেকে রাজশাহী ট্রাভেল করেন, যদি টোটাল রুট 300 কিলোমিটার হয়, এর ভেতরে আপনি 150 কিলোমিটার পাবেন ভাঙা, গর্ত ভাঙা, এদিক পড়ে গেছে, ওইদিক ভেঙে গেছে, এটা ওটা সেটা। তো ওই যে বলে না যে মানে একটা কিছু অ্যাসেসমেন্ট করলেই বোঝা যায় যে সবকিছুর অবস্থা কি। তা আপনি রোডের জায়গাটাতে দেখেন যে রোডের কনস্ট্রাকশন এরকম হয়েছে, এখন সেই জায়গাটাতে মেট্রো রেলের পিলারটা ঠিক কনস্ট্রাকশন হয়েছে কিনা, ব্রিজের পিলারটা ঠিক মতো কনস্ট্রাকশন হয়েছে কিনা, এটার গ্যারান্টি আমি কিভাবে দেব? কেউই আসলে দিতে পারবে না। কিন্তু ইন জেনারেল আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যে সিস্টেমে চলে, তাতে এই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের গ্যাপ থেকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। কারণ এখানে এই যে বললাম যে দুর্নীতির যে নেটওয়ার্কটা, এটা বাংলাদেশে খুব প্রমিনেন্ট নেটওয়ার্ক, মানে এটা সবটা লেয়ারে লেয়ারে হচ্ছে। সো ভাই, মানে এই যে আপনি একটা খুব ভালো পয়েন্ট আসছেন যে আমাদের দেশে হচ্ছে এভরি 2 ইয়ার সাইকেলে একবার করে রাস্তা ঠিক হচ্ছে। এটা তো আমরা সবাই, মানে একদম যারা যারা এখানে আছে সবাই আমরা দেখতে পাইছি যে আসলে সব জায়গাতে আমরা দেখছি এভরি উইন্টারের সময় আমরা দেখতেছি যে জিনিসগুলো ধরা হয়, বা হচ্ছে বর্ষার সময় ধরা হয়। অ্যান্ড এই জিনিসগুলো প্রত্যেক বছর সাইকেলে চলতেছে জিনিসটা আছে। অ্যান্ড এটাতে করাপশনের যে বিষয়টা আছে, এটাও তো আসলে খুবই লজিক্যাল। সো ভাইয়া, এই যে পদ্মা সেতু যখন হইলো, পদ্মা সেতু হওয়ার পরে একটা খুবই ফানি বাট খুব ভাইরাল একটা ইনসিডেন্ট হইলো যে একটা ছেলে গিয়ে হচ্ছে স্ক্রু খুলে ফেলছে। কারণ পদ্মা সেতুর মতো এত বড় একটা ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচারে যদি কেউ স্ক্রু হাত দিয়ে খুলে ফেলতে পারে, তাহলে আসলে জিনিসটা কতটুকু ভালনারেবল, এটা একটা ইস্যু। রাবার ব্যান্ড এই যে একবার পড়লো, এর আগেও নাকি একবার পড়ছিল। সো মানে এই যে জিনিসগুলা হচ্ছে, মানে এইগুলার কি কিউসি হয় না? মানে একটা ইনফ্রাস্ট্রাকচার করার পরে তো কিউসি হয়, অবশ্যই হয়, সবই হয়। হ্যাঁ। মানে মেথোডোলজি যেটা আছে সেখানে প্রত্যেকটা লেয়ারই আছে, যে কিউসি হচ্ছে, মনিটরিং হচ্ছে, রিপোর্টিং হচ্ছে, হ্যাঁ। কিন্তু যখন প্রত্যেকটা পদে পদেই যখন একটা দুর্বলতা রয়ে যাচ্ছে, তখন আসলে কিউসি করে বা মনিটর করে আপনি কতটুকুকে ঠিক করবেন, হ্যাঁ। তো যার জন্য প্রবলেম, মনিটরিং হয় না তা না, মনিটরিং থাকে, এবং মনিটরিং থেকে যে দু একটা প্রবলেম বের হয়ে আসে না বা সমস্যা বের হয়ে আসতেছে, সেটাকে ঠিক করছে বা সেটাকে রিকভার করা হচ্ছে, সেটাও আছে। সবই যে ওর্স এক্সাম্পল তা নয়, সেটাও বলা ঠিক না। হচ্ছে, ভালোটাও হচ্ছে, মন্দটাও হচ্ছে। তো সেই জায়গা থেকে এগুলো আছে এই ধরনের, যেমন ধরেন মানে মেগা স্ট্রাকচারগুলোর ভিতরে আমাদের আবার কিন্তু অনেক ফরেন কোম্পানি এটার ভিতরে ইনভলভ, যে তারা বাইরে থেকে এসেছেন, কাজ করেছেন। কিন্তু এই যে রিসেন্ট টাইমে ধরেন আমরা এরকম বেশ কয়েকটা আমি নিউজ পেপার রিপোর্ট দেখলাম যে আমাদের এই যে বিডা বলছে যে বাংলাদেশে আরো অনেক বিনিয়োগ হতো, বিনিয়োগের পরিবেশ নাই। মানে এই জন্য নাই যে এখানে বিনিয়োগ করতে গেলেই একজন বিনিয়োগকারীকে অনেক ধরনের কনস্পিরেসি, অনেক ধরনের দুর্নীতি, অনেক কিছুর ভিতর দিয়ে ফেস করে যেতে হয়। মানে দ্য পাথ ইজ ভেরি মাচ কমপ্লিকেটেড, ইজ নট স্ট্রেট। তো একইভাবে ধরেন যখন একটা কনস্ট্রাকশন কোম্পানি হোক, সে চাইনিজ হোক, জাপানিজ হোক, আর সে চাইনিজ জাপানিজ কোম্পানি বলেই যে সে একেবারে 100-এ 100 তাও না, সেটাই, হ্যাঁ। কিন্তু তারপরেও সে ধরে নিলাম যে হ্যাঁ সে বাইরে থেকে আসছে, সে একটা স্ট্যান্ডার্ড কাজ করবে, ধরে নিচ্ছি। তারপরেও তাকেও তো আমাদের এই সিস্টেমের ভিতর দিয়ে মুভ করতে হয়, তাকেও অনেক কিছুকে ম্যানেজ করে এটাকে বের হয়ে আসতে হয়, হ্যাঁ। তো সেই জায়গা থেকে এখানে ধারণা নির্ভরভাবে বলছি যে এই ধরনের পাবলিক ইনফ্রাস্ট্রাকচারগুলোতে অনেক ধরনের দুর্বলতা, অনেক কিছু হয়তো রয়ে গেছে, আমাদের জানা নাই। হয়তো একটা কোনো দিন এরকম একটা ইনসিডেন্ট থেকে একটা বের হয়ে আসছে, আরেকটা ইনসিডেন্ট থেকে আরেকটা বের হয়ে আসছে। সো দিস অ্যান্ড দিস। রাইট।
আচ্ছা ভাই, একটা কনস্পাইরেসি খুব চলে, সেটা হুম। হচ্ছে গিয়ে যে একটা দেশে যখন অনেক বেশি এরকম পাবলিক ইনফ্রাস্ট্রাকচার গুলো করা হচ্ছে, তার মানে হচ্ছে যে আসলে ওইখানে গভর্নমেন্ট আরো বেশি টাকা পয়সা বেহাত করার একটা সোর্স বের করে নিতেছে। যে জি আপনার যখন একটা ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার হবে, তার মানে হচ্ছে যে এখান থেকে একটা ভালো পরিমাণ টাকা সরানোর একটা স্কোপ তৈরি হচ্ছে। জি সো বাংলাদেশেও তো আমরা রিসেন্ট টাইমে দেখেছি অনেকগুলো এরকম ইনফ্রাস্ট্রাকচার হয়েছে। এখন এটা আসলে আমরা কি উন্নতির মাপকাঠি ধরবো, নাকি হচ্ছে আমাদের করাপশনের মাপকাঠি ধরবো? এটা আসলে আমরা অনেকেই একটু কনফিউজড। এটা যদি একটু ক্লিয়ার করতেন। জি দেখেন, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এটা তো একটা দেশের যে কোনো এলাকার ডেভেলপমেন্টের একটা নর্মাল প্রসিডিওর। রাইট। যে দেশ বাড়ছে, মানুষ বাড়ছে, কানেক্টিভিটি বাড়ছে, ইকোনমিক্যালি আমরা আরো স্টেবল হচ্ছি, আমরা চেষ্টা করছি যে এগুলোকে আরো উন্নত করতে। এটা এটা নর্মাল প্রসেস। হুম। এটা আহ, একজন করাপ্টেড অথবা নন করাপ্টেড যে কোনো গভর্নমেন্টেরই আসলে একটা ফোকাস পয়েন্ট হওয়ার কথা যে সে দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার চেষ্টা করবে। কিন্তু আমরা বিগত বছরকে বছর, ডিকেটসকে ডিকেটস ধরে একদম ক্রমাগত যে ট্রেন্ড দেখে আসতেছি, সেখানে আমরা দেখতেছি যে হ্যাঁ, এই বড় প্রজেক্টগুলোই বড় বড় দুর্নীতির কেন্দ্রবিন্দু ছিল। এটা প্রুভেন, এটা আমার আমার আপনার আমার কথা না, এটা আমরা নিউজে দেখছি, আমরা জানছি, আমরা প্রমাণ পাচ্ছি। তো এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্টগুলো এগুলো হচ্ছে অনেক বড় অঙ্কের টাকার ব্যাপার। এখানে মানে এখানে হাজার কোটি থেকে এখানে কাউন্টিং শুরু হয়। তো যেখানে ঘটনাটা বড়, সেখানে এই প্রজেক্ট বেসিসে এটার ভেতর থেকে এইখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনাটাও বড়। রাইট। একটা 10 লাখ টাকার কাজ কোথাও হচ্ছে, সেখানে কতটুকু কাজ হবে আর কতটুকু দুর্নীতি হবে। কিন্তু 10,000 কোটি টাকার কাজ হচ্ছে, সেখানে তো বুঝতেই পারছেন যে এখানে ব্যাপারটা, নেটওয়ার্কটা অনেক বিস্তৃত। সো ওখানে দেখা যায় যে এই ধরনের অনৈতিক ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এইভাবে করে স্পেসিফিকভাবে বলা যায় না যে শুধু যে দুর্নীতির জন্যই কোনো গভর্নমেন্ট শুধু দুর্নীতি করার জন্যই এটাকে একটা মাপকাঠি হিসেবে নিয়েছে। আসলে তা না। গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্টই তার সাকসেসকে ভিজিবল রূপ দিতে, আসলে সাকসেসের তো অনেক কিছু রূপ আছে। যেমন ধরেন, এখন যদি বাংলাদেশের কোনো গভর্নমেন্ট যদি নির্বাচনের আগে বলে আমি বাংলাদেশে অনেক রিসার্চ অ্যাক্টিভিটি চালু করেছি, বাংলাদেশে এখন বড় বড় রিসার্চ হয়, এনিওয়ান ক্যান সি দ্যাট। কেউ তো রিসার্চ দেখতে পায় না। কিন্তু গভর্নমেন্ট কি দেখাতে পারে? গভর্নমেন্ট দেখাতে পারে আমি পদ্মা ব্রিজ বানিয়ে দিয়েছি, আমি ফ্লাইওভার বানিয়ে দিয়েছি। সো ইটস এ ভিজিবল ইন্টারপ্রিটেশন অফ ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অল দ্য ডেভেলপমেন্টস। তো সব গভর্নমেন্টই চেষ্টা করে যে কোনো সময়ে যে সে কতটুকু উন্নতি করলো তার একটা মাপকাঠি হিসেবে এই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটাকে প্রেজেন্ট করার, এবং সবারই চেষ্টা থাকে এটা। এবং কিন্তু এই কাজগুলো করতে গিয়ে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট বেসিসে যে গভর্নমেন্ট বেশি করাপ্টেড ছিল বা কোনো একটা সময়ে করাপ্টেড ছিল, হ্যাঁ, তো সেই করাপশনের সময়ে যখন যেটা পড়েছে তখন সেই প্রজেক্টের ভাগ্যে সেটা হয়েছে। কোনো 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 সময়ে দেখা যাচ্ছে যে প্রজেক্ট থেকে প্রচুর পরিমাণে একেবারে লোপাট হয়েছে, কোনো সময় একটু কম হয়েছে। আবার সৌভাগ্যক্রমে কোনো একটা প্রজেক্ট যদি কোনো একটা বিশেষ কঠোর ব্যক্তির হাতে পড়েছে, যিনি হয়তো ট্রুলি ট্রান্সপারেন্ট মানুষ, সে হয়তো একটা প্রজেক্টে একেবারে 100-এ 100 কাজ করে গেছে, সেটাও আছে। হ্যাঁ, তো এই আর কি, মানে একবারে নির্ধারিতভাবে বলা যায় না। রাইট। আচ্ছা ভাইয়া, সো আমরা তো এখন একটা মানে ইনফ্রাস্ট্রাকচার একটা ব্যাপারে ছিলাম। সো এখান থেকে আমরা একটু যদি আবার আমাদের ভূমিকম্পে ফিরে আসি, মানে যেটা আসলে আমাদের আজকে মেইন ফোকাস, কোর ফোকাস যেটা। তো মানে আমরা যদি ভাই একদম স্টেপ বাই স্টেপ যাই, যে ধরেন একটা ভূমিকম্প হচ্ছে, ফর এক্সাম্পল এই যে 5.4 রিক্টার স্কেল যেটা হইলো, তো এরকম আরেকটা মানে খোদা না করুক এরকম একটা ভূমিকম্প হইলো, আমাদের তো অবশ্যই প্রিকশনস জানা লাগবে। সো আমাদের স্টেপ বাই স্টেপ কি করা উচিত? ধরেন আমি এখন এখানে বসে আছি, এখন একটা ভূমিকম্প শুরু হলো, এখন আমি কি করবো? আমি কি দৌড় দিয়ে বাইরে চলে যাব, নাকি আমি ডোর ফ্রেমের নিচে দাঁড়াবো, নাকি আমি একটা টেবিলের নিচে যাব? মানে হোয়াট শুড বি ডান? একটু স্টেপ বাই স্টেপ যদি বলতেন আমাদের। হ্যাঁ, আমি মনে করি যে এই কোশ্চেনটা হয়তো আমরা এতক্ষণ ধরে যত আলোচনা করছি সবগুলোর ভিতরেই জানার আছে, কিন্তু এটা হলো সবচেয়ে ইমিডিয়েট গুরুত্বপূর্ণ জানার বিষয়, যেটা মানুষের যদি কোনো উপকারে আসে। তো সেই জায়গা থেকে আমরা যদি মানে ভূমিকম্পকে আমরা 3টা ফেজে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে প্রি আর্থকোয়েক, যে আর্থকোয়েকের আগে আমি কি করছি। আর্থকোয়েকের আগে তো আমি জানি না কবে হবে, তার মানে রেগুলার আমার অ্যাক্টিভিটিতে আমি আর্থকোয়েকের জন্য কোনো অ্যাকশন নিচ্ছি কিনা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ডিউরিং আর্থকোয়েক, আর আমি মনে করি আরেকটা হচ্ছে আফটার আর্থকোয়েক। 3টা ফেজ।
তো তাহলে আমরা এখন যেহেতু এখনো বড় ভূমিকম্প হয়নি, তাহলে আমরা প্রি আর্থকুয়েকটা দিয়ে আগে শুরু করি, যে প্রি আর্থকুয়েকে আমি কি কি করতে পারি। এখানে আমাদের মানে জীবন বাঁচানোর জন্য, নিরাপত্তার জন্য অনেক কিছু করার আছে, অনেক কিছু করার আছে যেটা আমরা এখন করলে নিরাপদ হতে পারবো। সেই জায়গাটাতে আমি আসি। 1 নাম্বার হইল যে ভূমিকম্পের সময়ে অ্যাকচুয়ালি বাইরে যাওয়ার বিষয়টা যেটা, এটা তো ডিউরিং আর্থকুইক, সো ওটা আমি পরে বলবো। কিন্তু আসলে আমি সাজেস্ট করব যে বাইরে যাওয়া যাবে না, কিন্তু ঘরে থাকলে কি কি থ্রেট আছে সেই থ্রেটের জায়গা থেকে দেখেন। একটা ভূমিকম্প যখন হয় তখন হইতে পারে যে 2, 4, 5, 10টা বিল্ডিং হয়তো একদম ডেমোলিশড হয়ে একদম মাটির সাথে মিশে গেছে, এটা হতে পারে 2-4টা বিল্ডিং এ, অস্বাভাবিক না। কিন্তু এটা ইন জেনারেল কেস না। ইন জেনারেল কেস হচ্ছে বিল্ডিং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়তো একটা দিকে হেলে গেছে, একটা অংশ ভেঙে পড়েছে, একটা ওয়াল পড়ে গেছে, 2টো জানলা ভেঙে গেছে। এই জায়গাটাতে আমি আজকের যারা আমাদের শ্রোতা দর্শক আছেন তাদেরকে আমি খুবই খুবই ইম্পর্টেন্স দিয়ে বলতে চাই যে সবচেয়ে বেশি আপনাকে ক্ষতি করবে হচ্ছে আপনার বাসার ফ্রি কন্টেন্ট। ফ্রি কন্টেন্ট মানে হচ্ছে বিভিন্ন ধরনের ক্রোকারিজ থেকে শুরু করে বিভিন্ন পেইন্টিং, এসি, ফ্যান, বিভিন্ন ধরনের ডেকোরেটিভ এলিমেন্ট, যেগুলো আমরা আমাদের বাসায় দেয়ালে, শোকেসে যে জিনিসগুলো আমরা সাজিয়ে রাখি, বিভিন্ন ধরনের জিনিস, এইটা হচ্ছে সবচেয়ে বেশি, অর্থাৎ ফ্রি এলিমেন্ট, যেটা ভূমিকম্পের শেকিং এ মানে Move করবে ছিটায় খুব পড়তে তাড়াতাড়ি, পারে। আমাদের দেশের একটা মানুষের কমন কালচারাল ট্রেন্ড আছে যে একটা ডাইনিং ওয়াগান থাকে এবং তার ভিতরে প্রচুর থালা বাসন থাকে, ক্রোকারিজ। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট উইল হার্ম ইউ। এবং শোকেসের গ্লাস দেখেন, হয়তো ভূমিকম্প একটা হয়ে গেল, আপনি হয়তো ইনশাল্লাহ হয়তো একজন মারা যায়নি, হয়তো বেঁচে গেছে, কিন্তু প্রচন্ডভাবে আহত হয়েছে। এই ঘটনাটাই হওয়ার সম্ভাবনা বেশি। গত আর্থকুয়েকে আমি একটা গল্প শুনলাম যে একজন মহিলা, সে ছাদে ছিল, ভূমিকম্পের সময় এত জোরে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে গেছে যে কিছুই না, ভূমিকম্পে না, সিঁড়ির মধ্যে পড়ে তার নাকি 20টা না 22টা নাকি তার স্টিচ লাগছে শরীরের মধ্যে। তার মানে আমরা প্রি আর্থকুইক ফেজে আমরা এখন যেই কাজটা করলে কিছুটা হলেও হয়তো আমাদের সেফটি এনশিওর হতে পারে, সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ঘরের ভিতরে আমাদের যত ধরনের ফ্রি কন্টেন্ট আছে, যে দেখা যাচ্ছে যে আপনি হয়তো একটা পেইন্টিং ঝুলায় রাখছিলেন, এটা কিন্তু প্রথম পড়বে আপনার মাথায়। তারপরে ডাইনিং এর শোকেসের ভিতরে বিভিন্ন ধরনের শোপিস উড়ে এসে পড়তে পারে, মাথায় পড়তে পারে। আপনার মাথায় যদি একটা 3 কেজি ওজনের একটা গ্লাসের একটা ফ্লাওয়ার ভ্যাস এসে পড়ে, তো আপনি তো রক্তক্ষরণেও মারা যেতে পারেন, তাই না? তো শুধু তার মানে তো ভূমিকম্পের ইম্প্যাক্টটা ওই জায়গাগুলোতে কিন্তু আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। তো ফ্রি ফার্নিচার, ফ্রি কন্টেন্ট। ফ্রি ফার্নিচার বলতে ধরেন আমরা ইন্টেরিয়রে অনেক ধরনের বুকশেলফ ধরেন আছে, ফ্রি ফার্নিচার, বুকশেলফে বুক আছে। আপনি নিজে লক্ষ্য করলে দেখবেন, বা আমরা এমনি কমন সেন্সেও যে কোনো মানুষ বুঝতে পারবে যে একটা বুকশেলফ, চিকন একটা বুকশেলফ, নিচ থেকে উপর পর্যন্ত বুকস, আপনি একটু উপরের দিকে একটু হাত দিয়ে দেখেন যে ইট ক্যান ইজিলি ফল ডাউন, মানে একটু ধাক্কা দিলে ফেলে দেওয়া যায়। এখন ওই বুকশেলফটা যদি আপনার বাচ্চার গায়ের উপরে পড়ে, তো বিল্ডিং ঠিক আছে, সবাই বেঁচে গেছে, কিন্তু খালি বুকশেলফটাই পড়ছে আর ওটা আপনার বাচ্চার মাথায় পড়ছে। তাহলে কি করতে হবে? আমরা আমাদের বাসাগুলোর ভিতরে যত ধরনের, আশেপাশে তাকিয়ে দেখবো যে যত ধরনের এলিমেন্ট মনে হয় যে এই জিনিসটা একটু ধাক্কা লাগলে পড়ে যেতে পারে, এই জিনিসগুলোকে আমরা পারতপক্ষে আগে সেফ জায়গায় নিয়ে যাব, এগুলোকে খুলে ফেলবো, সরিয়ে ফেলবো। যেহেতু আমরা এখন এই মুহূর্তে বুঝছি যে, শুনছি যে এটা খুব শীঘ্রই হয়ে যেতে পারে বড় একটা ভূমিকম্প, আবার হয়তো সময় থাকলেও থাকতে পারে, আমরা এটাই ইনিশিয়ালি করতে পারি যে আমাদের ইন্টেরিয়রে যত ধরনের ফ্রি কন্টেন্ট আছে এগুলোকে সরিয়ে ফেলা, সেভ করা। যেমন ধরেন ফার্নিচারকে যদি দেয়ালের সাথে ট্যাগ করে দেওয়ার সুযোগ থাকে, এটা আমার কথা নয়, এটাও একজন বিশেষজ্ঞের কথা থেকে বলছি। একটা আর্থকুয়েকের উপরে আমি একটা ট্রেনিং করেছিলাম, সেই ট্রেনিংয়ে যিনি বিশেষজ্ঞ ছিলেন তিনি বলেছিলেন এটা, যে একটা ফার্নিচার যদি এমনি দাঁড়ানো থাকে আর যদি তাকে যদি একটা মানে বোল্ট করে যদি ওয়ালের সাথে আটকায় দেওয়া হয়, তাহলেই কিন্তু সেফটি বেড়ে গেল, কারণ ফার্নিচারটা আপনার গায়ে পড়বে। তার মানে প্রি প্রিপারেশনের মধ্যে আমরা আমাদের রুমের ভিতরে যত ধরনের এই ধরনের ফ্রি কন্টেন্ট, এগুলোকে সেভ করার চেষ্টা করবো, যাতে এগুলো ছিটকে না পড়ে, 1 নাম্বার। বা সরিয়ে নেওয়ার জিনিসগুলো সরিয়ে নিলাম। 2 নাম্বার হচ্ছে একটা আর্থকুয়েক সেফটি ব্যাগ রাখতে বলা হচ্ছে। আর্থকুয়েক সেফটি ব্যাগ হচ্ছে যে যদি ভূমিকম্প হয় এবং আপনি যদি কোনোভাবে কোনো একটা পকেটের মধ্যে কোনো একটা স্যান্ডউইচ লোকেশনে বেঁচে থাকেন, তাহলে আপনাকে যে ইমিডিয়েটলি 12 ঘন্টার মধ্যে কেউ
উদ্ধার করতে পারবে এরকম না। রানা প্লাজা যখন ধ্বংস হয়েছে আমরা দেখেছি যে মানুষ ভিতরে আছে, আত্মচিৎকার শুনতে পাচ্ছি, বের কিন্তু করতে পারতেছে না। বের করতে পারছি না। এটা তো একটা বিল্ডিং এ, এইভাবে যদি 1 লক্ষ বিল্ডিং একসাথে ডিস্ট্রয়েড সিচুয়েশনে পড়ে, কে আসবে? ফায়ার ফাইটার যে আসবে, তার তার তো নিজেরই বাবা মা হয়তো কোথায় বা অসুস্থ হয়ে পড়েছে কিনা, বা ঠিক আছে কিনা, বা সে নিজে জীবিত আছে কিনা তারই নাই ঠিক, কে আসবে বাঁচাইতে? অর্গানিক্যালি যেটা হয়, যারা বেঁচে থাকে মানুষ গ্রুপে গ্রুপে উদ্ধার তৎপরতায় নেমে যায়, কিন্তু সেই সময়টা তো আপনাকে দিতে হবে। আপনাকে 4 দিন 5 দিন 7 দিন 10 দিন সাস্টেইন করতে হবে। তাহলে আপনি যদি একটা ব্যাগ রাখতে পারেন আপনার কাছাকাছি, যে ব্যাগের ভিতরে শুকনা খাবার, চিরা মুড়ি গুড় কিছু খাবার আছে যেগুলো 3 4 5 মাসে নষ্ট হয় না, শুকনা খাবার যদি থাকে, পানি যদি থাকে, কিছু অল্প কিছু মেডিসিন, এবং এই ব্যাগে রাখতে বলা হচ্ছে হুইসেল, ইউ ক্যান ব্লো দ্য হুইসেল। কারণ জানে না তো যে আপনি কোথায় কোন গর্তের ভিতরে রয়েছেন, মানুষ তো বুঝতে পারছে না বাইরে দিয়ে। সো হোয়েন এভার ইউ আর লিসেনিং, কেউ কথা শোনা যাচ্ছে, ইউ ব্লো দ্য হুইসেল, মানুষ জানতে পারবে যে কেউ একজন আছে। একটা হুইসেল, পানি, ড্রাই ফুড, মেডিসিন, এবং ক্ষেত্র বিশেষে একটা হ্যামার জাতীয় জিনিস রাখতে বলা হয়, হাতুড়ি, যে আপনি হাতে এমন একটা জায়গায় পড়ছেন যে দেখছেন যে হ্যাঁ 2 3 দিন স্ট্রাগল করলে, ভাঙচুর করলে একটু বেরিয়ে যেতে পারবো, একটা হ্যামারই সেভ করতে পারে আপনাকে। তো এই ধরনের সেফটি ব্যাগ বাসায় যতজন আছে সবার জন্য একটা করে লাগবে, টোটাল বাসার জন্য কিন্তু একটা না। কারণ আর্থকুয়েক সিকোয়েন্সে পরিবারের 4 জন বা 5 জন বা 7 জন কোন জায়গায় কে থাকবে? কোথায় পড়েছে এ কিন্তু ইউ নেভার নো। তাহলে একটা আর্থকুয়েক বাসাকে সেভ করতে হবে, আর্থকুয়েক সেফটি একটা ব্যাগ রাখতে হবে। এবার আমি চলে আসি যে ডিউরিং আর্থকুয়েক আমি কি করব। ডিউরিং আর্থকুয়েক আমাকে প্রথম বুঝতে হবে যে আমি আসলে কোথায় আছি। ডিউরিং আর্থকুয়েক কি আমি টয়লেটে বসে আছি, নাকি আমি বেডে বসে আছি, নাকি রাস্তায়, নাকি অফিসে? দেখেন, আমার লোকেশন অনুযায়ী কিন্তু আমার অ্যাক্টিভিটিটা চেঞ্জ হবে, যে আমি কোন জায়গায় থাকবো সেই অনুসারে আমাকে অ্যাকশনটা নিতে হবে। আমি যদি যদি দিনের বেলা হয়, যদি রাস্তার কথা ধরি, তাহলে প্রথম কথা হচ্ছে যে রাস্তা থেকে যত দ্রুত সম্ভব সরে যেতে হবে, শেডেড লোকেশনে আসতে হবে, যেখানে উপর থেকে মাথায় কিছু পড়বে না। কারণ আর্থকুয়েক হলে, ওই যে আমরা একটু আগে গ্লাসের কথা বলছিলাম, ওইটা হলো প্রথম কালপিট। যে আর্থকুয়েক হলে আপনি ছোট ছোট গ্লাসের টুকরা উড়ে উড়ে এসে পাঞ্চ করবে বুলেটের মতো। এই ঘটনাটা ঘটবে, আল্লাহ না করুক, আমরা এই ঘটনাটা দেখতে চাই না, কিন্তু এটাই ঘটবে। তো রাস্তায় থাকলে আমাকে মুভ করে যেতে হচ্ছে শেডেড লোকেশনে। এবং একটা আর্থকুয়েকের জন্য 3টা কিওয়ার্ড ব্যবহার করা হয় সেফটির জন্য, সেটা হচ্ছে ড্রপ, কাভার অ্যান্ড হোল্ড। 3টা শব্দ, ড্রপ, কাভার অ্যান্ড হোল্ড। ড্রপ মানে হচ্ছে যেখানে আছো পারতপক্ষে মানে কাছাকাছি বসে পড়ো, মানে বসতে হবে। ড্রপ, কাভার মানে কাভার বলতে নিজের হেডটা ভার্নারেবল, হাতে মাসেলে কিছু পড়লে কিন্তু বাঁচা যায়, কিন্তু মাথায় কিছু পড়লে খুব তাড়াতাড়ি মানুষ মারা যায়। সো ড্রপ, কাভার, হেডকে হোল্ড করতে হবে, কাভার করতে হবে, অ্যান্ড হোল্ড। হোল্ড মানে কোনো কিছু ধরতে বলছি। তো সেই জায়গা থেকে আমি অনেকেরই অ্যাডভাইস, আমিও মনে করি যে আমরা যদি কোনো একটা হেভি ফার্নিচারের নিচে জায়গা নিতে পারি, হ্যাঁ সেই ফার্নিচার যদি এখন একটা গ্লাসের টেবিল হয় তাহলে হবে না, ইট হ্যাজ টু বি এ হেভি ফার্নিচার, যেটার মধ্যে ইট ভেঙে পড়লে লাগে না, ব্যথা পাওয়া যায় না। হতে পারে একটা কাঠের ডাইনিং টেবিল, হতে পারে একটা আলমিরার ভিতরে, বা হতে পারে এরকম, মানে বিভিন্ন লোকেশন হতে পারে। ইনিশিয়ালি আমার ওইটুকু মুহূর্তের মধ্যে বাঁচার জন্য এই ধরনের একটা ফার্নিচারের নিচে শেল্টার নেওয়া এবং কাভার করে ফেলা, এবং ক্ষেত্র বিশেষে কাভারের ক্ষেত্রে আমরা লেপ, কম্বল এই জিনিসগুলোও ব্যবহার করতে পারি। মাথার উপরে দিয়ে নিজেকে কাভার করে হোল্ড করে ফেলা, এর চেয়ে বেশি কিছু করার সময় আপনি পাচ্ছেন না। কারণ পৃথিবীর ইতিহাসে আপনি বড় বড় ভূমিকম্প দেখেন, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 40 সেকেন্ড, ঊর্ধ্বে 2 মিনিট। 2 মিনিটে আপনি পারবেন সিঁড়ি দিয়ে বের হয়ে বাইরে যেতে? ইম্পসিবল, অসম্ভব। কিন্তু তাড়াহুড়া করে পাগলামি করে যদি দৌড়াতে যান, তাহলে কিন্তু আপনি ভূমিকম্পে না হলেও অন্য ইনসিডেন্টে একটা আহত হয়ে গেলেন। রাইট। এবং বাচ্চা কাচ্চার জন্য এটা আরো ডেঞ্জারাস, যখন বাচ্চা নিয়ে ছুটে মুটে বের হয়ে যেতে চাচ্ছেন। তার মানে ডিউরিং আর্থকুয়েক আমার কাম এন্ড কোয়াইট থাকাটা খুবই জরুরি। আপনি একটা তথ্য, মজার তথ্য জানেন কিনা, যে ফায়ারে, আগুন যখন হয় কোথাও, আগুনে যেটুকু মানুষ মারা যায় তার চেয়ে বেশি মানুষ মারা যায় হচ্ছে এটার এই বিশৃঙ্খলার কারণে। তাড়াহুড়া করতে গিয়ে, ধাক্কাধাক্কি করতে গিয়ে, লাফ দিয়ে পড়ে, এভাবে বেশি মানুষ মারা যায়। তো তার মানে আমাদেরকে কাম ডাউন থাকতে হবে ডিউরিং আর্থকুয়েক। এবং ড্রপ,
কাভার অ্যান্ড হোল্ড, এই 3টা কিওয়ার্ড মনে রাখতে হবে। এবং আমাদের কোথাও যাওয়ার প্রয়োজন নাই। আমরা যদি বাড়িতে থাকি, আমরা ইনস্ট্যান্ট কোনো একটা জায়গা ধরে একটা শক্ত জায়গার নিচে শেল্টার নিব। এখন সেই জায়গাটা কি কলামের নিচে, না বিমের নিচে, নাকি ফার্নিচারের নিচে, এটা ক্ষেত্র বিশেষে জায়গায় জায়গায় পরিবর্তন হয়। কারণ যেই বাড়িতে কলামটাই দুর্বল, সেই বাড়িতে আমি কিভাবে বলি যে সেখানে কলামটা সেফ? তো আলটিমেটলি আমার কাছে একটা প্রাইমারি অ্যাসেসমেন্টে মনে হয় যে হেভি ফার্নিচারের তলাগুলো সেফ হতে পারে। যে বিফোর আর্থকুইক আমরা 2টা জিনিস করছি। একটা হচ্ছে যে আমার বাসার এবং আমার অফিসের বা আশেপাশের পরিবেশে একদম ফ্রি এলিমেন্ট কি আছে যেটা মাথায় পড়ে যেতে পারে, এই জিনিসগুলোকে আমরা সেভ করব। বই থেকে শুরু করে বিভিন্ন শোকেস টোকেস, এই জিনিসগুলো, ফ্রি ফার্নিচার, এগুলোকে চেষ্টা করব যে এগুলোকে ওয়ালের সাথে স্টিক টু করে দেওয়া এবং পড়ে যাওয়ার জিনিসগুলোকে সরিয়ে রাখা, 1 নাম্বার। তার সাথে আর্থকুইক সেফটি ব্যাগ, এটা যদি আমি আমার সামর্থ্য অনুযায়ী যেভাবে সম্ভব একটা ব্যাগ তৈরি করে নিতে পারি নিজের মতো করে, কঠিন কিছু না, জাস্ট কমন সেন্সে চিন্তা করলেই হয়, 4-5টা জিনিস নিয়ে একটা ব্যাগ, আর কিছু না। আর্থকুইক সেফটি ব্যাগ একটা রাখবো, পানি রাখবো আর্থকুইক সেফটি ব্যাগে। ডিউরিং আর্থকুইক আমি কোথায় আছি সেটার উপরে নির্ভর করবে যে আমি কি সিদ্ধান্ত নিচ্ছি। যেমন রাস্তায় থাকলে আমাকে অবশ্যই শেডের আন্ডারে যেতে হবে। আর যদি ভেতরে থাকি ইনডোর সিচুয়েশনে, তাহলে রাস্তায় বের হওয়ার চেষ্টা কোনোভাবেই করা যাবে না, দৌড়াদৌড়ি হুড়োপাড়া করা যাবে না। আমার আগে থেকেই একটা জায়গা আইডেন্টিফাই করে রাখা দরকার যে আমি আর্থকুইক যদি হয় এই সময় এই জায়গাটায় শেল্টার নিব। সেই জায়গাটা সাপোজ টু বি এমন একটা জায়গা যেটা হার্ড, যেটার নিচে, যেটার ভিতরে উপর থেকে কিছু পড়লে সেফটি পাওয়া যায়। এবং আর্থকুইকের সময় ওই যে 3টা শব্দ মনে রাখবো, যে ড্রপ, কাভার অ্যান্ড হোল্ড। আর আফটার আর্থকুইক যত দ্রুত সম্ভব আমার লোকেশন ত্যাগ করা এবং একটা সেফ লোকেশনে যাওয়ার চেষ্টা করা। পাশাপাশি যদি বড় কোনো ভূমিকম্প হয়, তাহলে মানবিক জায়গা থেকে সহযোগিতার জন্য এগিয়ে যাওয়া, এটাও একটা বড় দায়িত্বের জায়গায় পড়ে। সো সেটা বাংলাদেশের যে ভলেন্টিয়ার্স যে পরিমাণ আছে এবং যে পরিমাণ ফায়ার সার্ভিস, যে পরিমাণ মানুষ আছে, এটা ঢাকার মানুষের তুলনায় খুবই অপ্রতুল, খুবই অল্প। তার মানে সাধারণ মানুষকেই উদ্ধার তৎপরতায় নামতে হবে। সো এইগুলো, আর এটা তো ব্যক্তি নির্ভর বললাম আমি, কিন্তু যদি বলি যে হ্যাঁ, এখন গভর্নমেন্ট বা অথরিটি যে আসলে নাগরিকের সেফটি এনশিওরের জন্য কাজ করে থাকে, তার কি কি করার আছে, সেই জায়গায় যদি যাই, তাহলে আজকে আমরা পডকাস্ট শেষ করতে পারবো না। হ্যাঁ, যেমন ধরেন বিল্ডিংকে হ্যামার ড্রিল দিয়ে হ্যামারিং করা বা বিল্ডিং কাটার জন্য যে মেশিনারিজগুলো, হ্যাঁ, গভর্নমেন্টের কোনো ইনিশিয়েটিভ আছে যে গভর্নমেন্ট 1 লক্ষ এরকম হ্যান্ড ড্রিল কিনে নিয়ে এসে রাখছে, যে একটা ঘটনা ঘটলেই সাথে সাথে এই ড্রিলগুলো নিয়ে মানুষ বেরিয়ে পড়বে বিভিন্ন বিল্ডিং কেটে কেটে মানুষকে বের করার জন্য? আছে নাকি? আমার জানা নাই। গভর্নমেন্টের এরকম কোনো ইনিশিয়েটিভ নাই। আর্থকুইক ড্রিল কয়টা হয়েছে আমার জানা নাই, 1-2টা হলে হইতে পারে। এই যে বিভিন্ন ধরনের কনসার্ন প্রোগ্রামগুলোকে করতে বলছি, এই হচ্ছে হঠাৎ করে হাইপ শুরু হচ্ছে টুকিটাকি, বাট 2 দিন পরে ভুলে যাবে। লং টার্ম কোনো প্রোগ্রাম গভর্নমেন্ট নিচ্ছে কিনা। রাইট। আচ্ছা, সো ভাইয়া, আমাদের তো আসলে কোন রুম সেফটি, এটা তো আসলে পুরোপুরি একটা আপেক্ষিক জিনিস। আসলে যে রুমে আপনার ভারী জিনিসপত্র আছে যেটা পড়বে না, ওই রুমে আপনার থাকতে হবে, এন্ড আপনি ওইখানে আপনি ড্রপ করবেন, আপনি হোল্ড করবেন, কাভার করবেন। সো এটা তো আসলে পুরোপুরি একটা আপেক্ষিক জিনিস, তো আমি ওই কনভারসেশনে গেলাম না। বাট আপনার হচ্ছে গিয়েছে এই যে বিল্ডিং এ যে ক্র্যাক হয়, সো এটা নিয়ে কিন্তু আমরা রিসেন্টলি বেশ কথাবার্তা শুনতেছি, এটা নিয়ে আমরা বেশ কন্টেন্টসও পাচ্ছি আমরা বেশ ভালো ভালো। সো এখান থেকে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে আর্থকুয়েকে আসলে যেই জায়গাটাতে ক্র্যাক হচ্ছে, নট নেসেসারি যে আসলে ওই জায়গাটুকুই ক্র্যাক হয়েছে। এটার কিন্তু আসলে অরিজিনটা অনেক গভীর হতে পারে, বা হচ্ছে যে এটা হয়তো বা একদম বিল্ডিং এর গোড়া থেকে এই জিনিসটা হয়েছে। সো পুরো জিনিসটা ফিক্স করা লাগে। যদি আমি ওইটুকু জায়গায় ফিক্স করি, তাহলে আসলে আলটিমেট কোনো সমাধান হচ্ছে না। সো এই জিনিসগুলো আসলে হ্যাঁ বোঝার উপায়টা কি, আর এগুলোতে আসলে আমাদের যখন আমরা একটা ক্র্যাক দেখবো, আমাদের আসলে কি করা উচিত তখন। আমি একটা ভাই আপনাকে মানে কন্টেম্পোরারি এক্সাম্পল দিই, যে আমার বাসার পাশের বাসাটাতেই এরকম আর্থকুয়েকের সময় আপনার ফাটল ধরা পড়ছে। অ্যান্ড একদিন আমি পরে মানে 3-4 দিন পরে আমি লাঞ্চ করতেছি, তো ওই সময় আমি ওদের বাসায় একটা কিছু অনেক জোরে পড়ার সাউন্ড পেলাম। তো সাউন্ডটা কি, সেটা হচ্ছে ওদের বাসার কিচেনের দেয়ালটা ওইখানে ভেঙে পড়েছে। সো মানে এটা তো আসলে খুবই স্কেয়ারি একটা বিষয়। তো এটা থেকে আসলে সমাধানের পথটা কি, বা হচ্ছে যেখান থেকে আসলে আমাদের সতর্ক থাকার বিষয়টা কি এখানে? ছোটখাটো আর্থকুয়েকের পরে যদি দেখি যে আমি যে আমার বিল্ডিং এ যদি আমি দেখি যে ক্র্যাক এসেছে, বা কোনো জায়গায় ভিজিবলি আমি দেখছি যে একটা সমস্যা আইডেন্টিফাই হয়েছে, তো তাহলে এটা যদি আমি নিজে ইঞ্জিনিয়ার না হয়ে যাই, অনেক সময় আমরা নিজেরা ইঞ্জিনিয়ারিং করি, সব ক্ষেত্রেই আমাদের জাতিগতভাবে সরি টু সে জাতিগতভাবে আমাদের একটা সমস্যা আছে যে আমরা
সবাই সবাই নিজেরা সবাই নিজেদেরকে সব বিষয়ে এক্সপার্ট মনে করে, রাইট সব বিষয়ে মতামত দিতে চাই। রাইট আমি একটা ভিডিওতে দেখলাম যে যমুনা ফিউচার পার্কে খুব এই আর্থকুয়েকের পরের দিন যমুনা ফিউচার পার্কে নাকি একটা, মানে এটা ভিডিওতে দেখলাম, আমি সত্য মিথ্যা জানি না, একটা ক্র্যাক আসছে এবং ওই ক্র্যাকটাকে খুব দ্রুত পরের দিন প্লাস্টার করতেছে ঢাকার জন্য। হুম। তো প্লাস্টার হচ্ছে যে একটা মেকআপ, এটা হচ্ছে উপর থেকে একটা কোটিং। হুম হুম এটা আমি হচ্ছে যে ভিতরে একটা সমস্যা আছে এটা ঢেকে দিছি কিছু দিয়ে, হুম, ইটস হুম। লাইক দিস। হুম অর্থাৎ প্রবলেমকে আমি টু দা পয়েন্টে অ্যাড্রেস করিনি। তো আমি যদি কোনো জায়গায় সমস্যা দেখি তাহলে এটা বোঝার দায়ভার আমি নিজের উপরে নিয়ে নিলে সমস্যা। হুম। আমাকে স্পেশালিস্টের কাছে যেতে হবে। স্পেশালিস্ট পাওয়া কঠিন কিছু না। স্পেশালিস্ট মানে হলো যে সিভিল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হু ইজ ইন প্র্যাকটিস, এটা পাওয়া কঠিন কিছু না। 1968 সাল থেকে বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, এখন অসংখ্য প্রকৌশলী বাংলাদেশে কাজ করছেন। একজন প্রফেশনাল প্রকৌশলী খুঁজে পাওয়া কি খুব কঠিন কিছু? নেটে একটা ক্লিক দিলে বেরিয়ে যাচ্ছে। আমাকে একজন প্রপার কনসালটেন্টকে নিয়ে এসে আসলে জিজ্ঞেস করতে হবে যে ভাই এই জিনিসটা আসলে কি, এটা কি সামান্য কিছু নাকি ভিতরের কিছু? কারণ একটা ওয়ালে যদি একটা ক্র্যাক আসে, হতে পারে এটা মাইনর ক্র্যাক, এটা হেয়ারলাইন ক্র্যাক, মানে শুধু উপরের প্লাস্টার ফেটে গেছে, হতে পারে ব্রিকে ফাটল আসছে, ব্রিকে ফাটলেও কোনো প্রবলেম না। মেইন সমস্যাটা হচ্ছে যে কনক্রিটে যদি ক্র্যাক আসে, হুম কনক্রিটটা হচ্ছে বিমস এন্ড কলামস, হুম। দ্য মেইন স্ট্রাকচারাল স্কেলিটন অফ এ বিল্ডিং। এটা হলো বিল্ডিং এর কঙ্কালের মতো, স্কেলিটনের মতো। আমাদের শরীরে যেমন মানে ফ্লেশ মাংস একটা পার্ট অ্যান্ড দেন স্কেলিটন একটা পার্ট। হুম, তো হুম। স্কেলিটন হচ্ছে ওই আরসিসি স্ট্রাকচারটা অথবা স্টিল স্ট্রাকচারটা, ওইটাতে কি ড্যামেজ আসছে এটা বোঝার জন্য আমাদের কিন্তু নিজে কিছু না মনে করে, লোকের কথায় কনভিন্স না হয়ে, আলাপ আলোচনা ফেসবুক রিলস দেখে কিছু ধারণা না করে, আমার মনে হয় একটু কষ্ট করে সরাসরি একজন স্পেশালাইস্টের কাছে অ্যাপ্রোচ করা উচিত। যে আসেন, দেখেন, একটা অ্যাসেসমেন্ট করে আমাকে একটা রিপোর্ট দেন যে আসলে কি অ্যান্ড হোয়াট উই শুড ডু। এবং যদি মাইনর ড্যামেজ হয়ে থাকে সেটাকে রিকভারি করার অপশন আছে, রেট্রোফিটিং আছে, বিভিন্ন স্ট্রেন্থেনিং করার। রেট্রোফিটিংটা কি জিনিস? রেট্রোফিটিংটা অনেক বড় টার্ম, বাট স্ট্রাকচারের ক্ষেত্রে রেট্রোফিটিং হচ্ছে যে কোনো ধরনের কোনো ড্যামেজ স্ট্রাকচারকে রিকভারি করার একটা প্রসেসকেই রেট্রোফিটিং বলা হয়। আচ্ছা রিএনফোর্স করা, রেট্রোফিটিং করা। হ্যাঁ, আমরা 130 বছরের পুরনো একটা বিল্ডিংকে রেনোভেট করেছিলাম। তো আমি ভূমিকম্পের পরের দিনই সেই বিল্ডিং এর ওনারের সাথে যোগাযোগ করছি যে আপনার কিছু হয়েছে কিনা। তো অল গুড। ওইখানে আমরা রেট্রোফিটিং করছিলাম, মানে পুরনো বিল্ডিং, একদম পুরনো ব্রিকের ওয়ালকে আমরা ওর ভিতরে এক্সট্রা স্টিল নিয়ে এসে রেইনফোর্সড করেছিলাম। হ্যাঁ, তো এটা একজন সাধারণ মানুষ হিসেবে যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ নন, তার জন্য একটা ক্র্যাকের ক্যারেক্টার দেখেই এটা কি ক্র্যাক এটাকে নিশ্চিত হয়ে যাওয়া আসলে সম্ভব না। একজন বিশেষজ্ঞ শরণাপন্ন তাকে হতে হবে। আমার যদি এখন একটা শারীরিক সমস্যা হয়, আমি কি নিজে নিজে স্টাডি করে বের করতে পারবো যে আমার এটা আসলে কি ট্রাবল? ডাক্তারের কাছে আমাকে যেতে হবে না। সো এই বিষয়ে যে স্পেশালিস্ট আছে তার কাছে যেতে হবে, এটাই সবচেয়ে গুড অ্যাডভাইস আমি মনে করি। রাইট। আচ্ছা, so এই যে আফটার শকের যে বিষয়টা আছে, তো ধরেন হচ্ছে গিয়ে যে আমরা ইউজুয়ালি যেটা শুনি যে একটা ভূমিকম্প হওয়ার পরে, বড়সড় একটা ভূমিকম্প হওয়ার পরে 15-20 মিনিট পরেই হয়তো বা একটা আফটার শক হতে পারে। এটা আমরা শুনেছি, এখন এটা আসলে কতটুকু সত্য মিথ্যাটা আপনার কাছ থেকে আমরা জানবো। সো মানে ইউজুয়ালি একটা বড় ভূমিকম্প হওয়ার পরে কত ঘন্টা পর্যন্ত একটা মোটামুটি ম্যাসিভ কিছু হওয়ার ঝুঁকি থাকে? আমি এটা স্টাডি থেকে দেখলাম যে এটা বলা হচ্ছে যে পরবর্তী ঘন্টা থেকে শুরু করে 7 দিন পর্যন্ত। 7 দিন? 7 দিন পর্যন্ত। এবং আফটার শক হবেই। হুম হুম এটা ভূমিকম্পের বিগত হিস্টোরিক যে ট্রেন্ড আমরা দেখেছি, হিস্টোরিক্যাল ট্রেন্ড থেকে আমরা দেখেছি যে আর্থকুয়েক ইজ কনসিকুয়েন্সেস অফ এ আর্থকুয়েক ইজ, এখানে আফটার শকস ছোট বড় 5টা 10টা 50টা পর্যন্ত আফটার শক হয়, কিন্তু আফটার শক গুলো ছোট হয়। ওকে, মানে তখনই মেন শককে আমি মেন শক বলবো যখন পরবর্তী শকগুলো তার চেয়ে কম হবে। কম হচ্ছে। হ্যাঁ, আবার আফটার শক টার্মে ওটাকে বলা যাবে না, যদি ছোট ছোট শক হইতে হইতে যদি গিয়ে আবার একটা বড় shock, হয় হ্যাঁ হ্যাঁ। তখন এটা হয়ে যাবে ফোর্স শক। হুম এগুলো টার্ম আসলে, কিন্তু বড় একটা ভূমিকম্প হলে তারপরে পরবর্তীতে ছোট ছোট শক হবেই। এটা হিস্টোরিক্যাল ট্রেন্ড থেকে দেখা যাচ্ছে, এটা হবেই। রাইট। সো তাহলে ভাই এই যে যখন মানে আফটার শক গুলা যে হবে এটা তো আমরা বুঝেই গেলাম। জি। তো ধরেন যে একটা 7 রিক্টার স্কেলে ভূমিকম্প হলো, তখন এরপরে আমরা ধরেই নিতে পারি যে বেশ কয়েকটা আফটার শক হবে। সো ওই সময়ের জন্য কি আমাদের কিছু করণীয় আছে? হ্যাঁ, ওই সময়ের জন্য অবশ্যই, যদি এখন
ঢাকার রেসপেক্টে তো আমি কিছুই ডিসিশন দিতে পারতেছি না, কারণ হচ্ছে যে আমি বের হয়ে যাবোটা কোথায়? আমি যদি ঢাকা শহরের সব মানুষকে বলি যে বাড়ি থেকে বের হয়ে সবাই আজকে মাঠে চলে যাও, হুম আমি তো মাঠে কোনো মানুষকে মানে মনে হয় 1% মানুষকেও অ্যাকোমোডেট করতে পারবো না, ঢাকায় খোলা জায়গায় তো নাই। হুম এটা তো আমাদের আবার ব্যাক টু দ্য রুট যে আমাদের প্ল্যানিং এর সমস্যা। রাইট। তো এটা যদি এমন জায়গা হয় যে সাবারবান এরিয়া যেখানে খোলা জায়গা আছে বা আমার আশেপাশে বা খোলা জায়গায় রিচ করা সম্ভব, তাহলে অবশ্যই আর্থকুয়েকের পরে যদি 24 ঘন্টা 48 ঘন্টা যদি খোলা জায়গায় টেম্পোরারি শেল্টার নেওয়া যায়, এটা অবশ্যই সেফ। কারণ খোলা জায়গাতে যে ভূমিকম্প কোনোই ইম্প্যাক্ট করবে না তা না, ভূমিকম্পে মাটি সরে যেতে পারে, গ্রাউন্ড ক্র্যাকস আসতে পারে, হ্যাঁ, তারপরে সিঙ্ক হোল হইতে পারে, মানে দেখা গেল আপনি যেখানে আছেন সেই জায়গাটাই ভ্যানিশ হয়ে গেল, হুম একদম গভীরে চলে গেছে, হতেও পারে। খোলা জায়গা মানেই যে আপনি একেবারে ফুল সেফ হয়ে গেছেন তা কিন্তু নয়। একটা সিঙ্ক হোল, আপনি হয়তো বা এই টার্মটা দেখেছেন কিনা অনলাইনে, যে এরকম হয়েছে, থাইল্যান্ডে হয়েছে, অনেক জায়গায় হয়েছে, যে একটা বিশাল রেডিয়াস জায়গা জুড়ে হঠাৎ করে নাই, মাটির নিচে চলে গেছে। একদম নাই, বসে চলে গেছে। ওই যে বলছিলাম না যে গ্রাউন্ডের ভিতরে তো আসলে ক্রিয়া বিক্রিয়া চলতেছে, কোথাও ভয়েড হচ্ছে, কোথাও ক্যাভিটি হচ্ছে, কোথাও পকেট হচ্ছে, কোথাও স্লাইডস হচ্ছে। ইটস এ ডাইনামিক থিং, পৃথিবীর ভিতরে চলতেছে এইগুলো, এই ক্রিয়া বিক্রিয়ার উপরে আমরা বসে আছি। তো কম্পারেটিভলি খোলা জায়গায় চলে যেতে পারলে সেফ। সো ভাইয়া, আমরা আজকে পডকাস্টের একদম লাস্ট কোয়েশ্চেন এখন আপনাকে করব, সেটা হচ্ছে গিয়ে যে ধরেন আমি আজকে একটা 10তলা বিল্ডিং বানাতে চাচ্ছি। সো এই 10তলা বিল্ডিং বানানোর জন্য প্রথমত হচ্ছে যে আমার কোন কোন এক্সপার্টের সাথে আগে যোগাযোগ করতে হবে, আর তারপরে হচ্ছে গিয়ে যে মোটা দাগে কোন অথরিটিগুলোর অ্যাপ্রুভাল আমার লাগবে, পাশাপাশি হচ্ছে গিয়ে যে আমার যে বিল্ডিং ম্যাটেরিয়ালসগুলো এটা যে অ্যাকচুয়ালি ভালো সোর্স থেকে আসতেছে এবং ভালো কোয়ালিটির আসতেছে, এটা আমি কিভাবে এনশিওর করতেছি, অ্যান্ড হচ্ছে ওভারঅল আমার বিল্ডিংটার লংজিভিটিটা লং রানে আমি কিভাবে এনশিওর করাবো, কনসিডারিং যাতে আর্থকুয়েক হলে আমার খুব একটা ক্ষতি না হয়। সো সেই জন্য আমার কি কি টেকনোলজি নেওয়া লাগবে, কি করা লাগবে না করা লাগবে, মোটা দাগে যেটা ফিজিবল সেটা একটু ভাবে বলেন আমাদেরকে। আচ্ছা, এই টপিকটা নিয়ে বোধহয় একটা সম্পূর্ণ পডকাস্ট হওয়া দরকার। এইখানে লেয়ার বাই লেয়ার অনেক কিছু বলার আছে, রাইট। কারণ মানুষের কাছে এই কনসেপ্টটা একদমই ক্লিয়ার না যে কোন ওয়েতে গেলে স্ট্র্যাটেজিক্যালি কিভাবে মুভ করলে আমি সঠিক জিনিসটা বের করে নিয়ে আসতে পারবো। মানুষ অনেকের দেখা যায় ভাই যে তার হ্যাঁ সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বিল্ডিং হ্যাঁ করতেছে। অবভিয়াসলি। তো কেউ জানে, কেউ সচেতন, অধিকাংশ মানুষই জানে না এবং তারা লুজার হচ্ছে। তো কার কাছে যাব সেই জায়গাটা থেকে শুরু করি। বিল্ডিং ডিজাইনের জন্য একদম আমি বলছি না, একদম সরকারিভাবে নিয়মতান্ত্রিকভাবে প্রথম ব্যক্তি যার কাছে যাওয়ার দরকার সে হচ্ছে আর্কিটেক্ট। হ্যাঁ, এবং আর্কিটেক্ট, যে কোনো আর্কিটেক্ট টিম ইজ সাপোর্টেড বাই এ গ্রুপ অফ ইঞ্জিনিয়ার্স। সো একজন সঠিক আর্কিটেক্টের কাছে যদি পৌঁছানো যায়, তাহলে যদি সঠিক আর্কিটেক্ট, সঠিক কথাটা আমি ব্যবহার করেছি, সঠিক কেন বলছি, যে সঠিক বলছি এই যে কারণে যে সেই সঠিক আর্কিটেক্ট নির্বাচন করবে যে অন্যান্য কনসালটেন্টগুলো যারা যেগুলো নির্বাচন করা হচ্ছে, দ্যাট মিন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, প্লাম্বিং ইঞ্জিনিয়ার অর অল আদার্স, তারাও ভালো কনসালটেন্ট কিনা একজন আর্কিটেক্ট কিন্তু খুব ইজিলি যাচাই বাছাই করতে পারে। তার মানে এইটার উত্তর খুবই সিম্পল, যে একটা ভবন নির্মাণ করতে গেলে, ডিজাইন করতে গেলে একদম সর্বপ্রথম আমাকে আর্কিটেক্টের কাছে যেতেই হবে, এবং এটা ল্যান্ড কেনার আগেও যাওয়া যেতে পারে। ক্ষেত্র বিশেষে মানুষ ভুল ল্যান্ড কিনে, জানেই না যে কত বড় বিল্ডিং হবে, কিন্তু ল্যান্ড কিনে ফেলেছে। তার মানে একেবারে রুট লেভেলে আর্কিটেক্টের সাথে এটা কনসালটেন্সি হতে পারে। এখন সেকেন্ডলি যদি অথরিটির কথা বলি, তাহলে একটা ভবন ডিজাইন করার সাথে সাথে চলে আসছে সে অ্যাপ্রুভাল, অনুমোদন লাগবে। সো অনুমোদনের জায়গাটাতে ওই বিল্ডিংয়ের ভলিউম অনুসারে, অর্থাৎ কত বড় বিল্ডিং, কীরকম বিল্ডিং, সেটার টাইপোলজি অনুসারে বিভিন্ন অ্যাসোসিয়েটেড অথরিটি আছে, 1টা থেকে 5টা 6টা পর্যন্ত অথরিটি আছে। এই যে অথরিটিগুলো আমরা কেবলই বলেছি, সেই অথরিটিগুলোর কাছে আমাকে যেতেই হচ্ছে, সেখান থেকে আমাকে প্ল্যান পাস করাতে হচ্ছে। সো সেই অথরিটিগুলোর ভিতরে এই যে রাজুক রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে, তারপরে এভিয়েশন রয়েছে, এই বিভিন্ন অথরিটি রয়েছে, তাদের কাছে যেতে হচ্ছে। আর তৃতীয়ত হচ্ছে যে ধরলাম যে ডিজাইন সঠিক হয়েছে, ধরে নিচ্ছি যে একজন ভালো কনসালটেন্টের কাছে আমি পৌঁছাতে পেরেছি, এবং ধরে নিলাম যে ডিজাইন ভালো হয়েছে, সঠিক হয়েছে। এখন ইমপ্লিমেন্টেশন স্টেজে কি ঠিকঠাক হইলো কি, জি। এটা তো অনেক বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা। অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে যে দ্য ডিজাইন ওয়াজ গুড বাট ইন কনস্ট্রাকশন এভরিথিং মেসড আপ। সেই জায়গাটাতে
একটা কনস্ট্রাকশনকে প্রপার মনিটরিং করার জন্য খুব সুন্দর মেথডোলজি আছে, কিন্তু দ্য ম্যাটার অফ ফ্যাক্ট যে অ্যাজ এ ক্লায়েন্ট, অ্যাজ এ ওনার, আপনি সেটা বিশ্বাস করেন কিনা এবং আপনার কনসালটেন্টের উপরে আপনি সে জায়গায় নির্ভর করেন কিনা। যদি নির্ভর করেন, কনসালটেন্ট ক্যান প্রোভাইড ইউ আ প্রপার ম্যাথডোলজি, যেই ম্যাথডোলজির আন্ডারে ইউর কনস্ট্রাকশন কুড বি প্রপার। সেই ম্যাথডোলজিটা ভেরি সিম্পল। ভেরি সিম্পলের ভিতরে সুপারভিশন বলে একটা বিল্ডিংয়ের একটা পার্ট থাকে, সুপারভিশন। দ্যাট মিন কোনো কনসালটেন্ট ডিজাইন করার পরে সে কনস্ট্রাকশন স্টেজে এটাকে দেখাশোনা করা, দিস পার্ট ইজ কল্ড সুপারভিশন। এই সুপারভিশন পার্টটাতে কিন্তু অধিকাংশ মানুষই একটু এড়িয়ে যেতে চায়। এই সুপারভিশন পার্টটা একটা অনসাইট ইঞ্জিনিয়ার বা একাধিক অনসাইট ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ম্যানেজার, কিউসি পার্সন, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার্স ইজ সাপোর্টেড বাই আ গ্রেট টিম। তো তাহলে ডিজাইন যদি প্রপার হয় এবং এরপরে যদি আমি প্রপার সুপারভিশন অর্থাৎ মনিটরিংটা যদি এনশিওর করি। সুপারভিশনে কি কি আসতেছে? সুপারভিশনের ভেতরে মূল বিষয়টাই হলো যে সুপারভিশন টিমে যারা থাকবেন তারা ম্যাটেরিয়ালের পারচেজের কোয়ালিটি থেকে ম্যাটেরিয়ালের কোয়ালিটি যেমন দেখবেন, তেমন বিল্ড কোয়ালিটি দেখবেন, যে যেটা ড্রয়িংয়ে বলা আছে সেটা প্রপারলি হলো কিনা সেই জিনিসটাও তারা মনিটর করবেন, দেখবেন। যে ধরেন একটা ছাদ ঢালাই হবে, তার আগে টোটাল ছাদের যে রডের ডিস্ট্রিবিউশন এটা ইঞ্জিনিয়ার যা দিয়েছিলেন আদৌ সেটাই কি হয়েছে কিনা সেটা তো কাউকে না কাউকে চেক করে নিতে হবে। তো সেখানে দুইটা লেয়ারে হয় এটা সিনিয়র কনসালটেন্ট এসে মনিটর করেন, আবার অন সাইট কিছু সুপারভাইজার থাকে, ইঞ্জিনিয়ার থাকে যারা অন সাইট এমপ্লয়েড থাকে ফর হোল টাইম, এবং তারাও এটাকে মনিটর করে। তো তাহলে এই সুপারভিশনটাকে যদি এনশিওর না করা হয় তাহলেও ক্ষতিগ্রস্ত হতে পারে। সো এই সুপারভাইজার উনি হচ্ছে কি এটা এনশিওর করবেন যে আমার যে বিল্ডিং ম্যাটেরিয়ালস যেগুলো আছে এগুলো হচ্ছে প্রপার গ্রেডেড। জি, অবভিয়াসলি, Okay. কারণ সুপারভিশনটা ইজ সাপোর্টেড বাই এ বিগ টিম। রাইট। এখানে যেমন ইঞ্জিনিয়ার আছে, তেমন প্রকিউরমেন্ট আছে। যদি একটা বড় বিল্ডিং হয়, ধরলাম একটা অনেক বড় প্রকল্প, সেখানে প্রকিউরমেন্টের জন্য আলাদা টিম আছে, তো সেও তো সুপারভিশনের পার্ট। সো সে যখন প্রকিউরমেন্ট এনশিওর করছে, সে যদি প্রকিউরমেন্টে বলে দেওয়া স্ট্যান্ডার্ড ফলো করে তাহলেই তো হয়ে গেল। আর যে ইমপ্লিমেন্টেশন করাচ্ছে লেবার দিয়ে, সে যদি মনিটর থাকে তার যে প্রপার ডিজাইনটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়েছে তাহলেই তো হয়ে গেল। অ্যান্ড দেন আউট অফ এভরিথিং কনসালটেন্ট আছে, যে প্রধান যে ডিজাইন করেছে, আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার্স টিম, তারাও এখানে সুপারভিশনটা মনিটর করার এখতিয়ার রাখে। এবং আমি বলে রাখি যে আমাদের ঢাকা শহরের জন্য, রাজুকের জন্য এই বিল্ডিং সুপারভিশনের একদম রুলস আছে। এই রুলসটাকে এখনও এটা ম্যান্ডেটরিভাবে মেনটেন করা হয় না, কিন্তু রুলস আছে। রাজুকের যে ইসিপিএস সিস্টেমে, যে সিস্টেমে বর্তমানে বিল্ডিং অ্যাপ্রুভাল হয়, সেই সিস্টেমে বিল্ডিং প্রত্যেকটা ফ্লোর কনস্ট্রাকশন হতে হতে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে আর্কিটেক্টের রিপোর্টিংয়ের নিয়ম আছে। আর্কিটেক্টের কিন্তু ক্ষমতা আছে যে কোনো কনস্ট্রাকশন প্রজেক্ট থামিয়ে বন্ধ করে দিতে পারে। আর্কিটেক্টের হাতে কিন্তু এই ক্ষমতা দেওয়া হয়েছে। ইমপ্লিমেন্টেশন কম, কিন্তু এই ক্ষমতা দেওয়া হয়েছে। আর্কিটেক্ট যদি দেখে যে আমি যা হওয়া দরকার, যা ডিজাইন দিয়েছি সেটা মেনটেন হয়নি, যে পাস হয়েছে সেটা মেনটেন হয়নি, সে যদি রাজুকের ওয়েবসাইটে ঢুকে এসিপিএস এর ভিতরে যদি একটা অবজেকশন রেইজ করে, তাহলে এখানে রাজুক বাধ্য তার মনিটরিং টিম পাঠিয়ে এই কাজ বন্ধ করে দিতে। তার মানে মেকানিজম আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনটাকে কঠোর করা দরকার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এটা আসলে অনেক ইনসাইটফুল একটা পডকাস্ট ছিল। অ্যান্ড আমরা মোটামুটি আমাদের ওভারঅল ফুল 2-2.5 ঘন্টার শুটে আমরা একদম ভূমিকম্প হলে কি করা উচিত, ভূমিকম্পের আগে কি করা উচিত, ভূমিকম্পের পরে কি করা উচিত, আমাদের হাউজিংগুলো কিভাবে প্ল্যান করা উচিত, আমাদের সিটিটা কিভাবে প্ল্যান করা উচিত, আমাদের একটা বিল্ডিং নির্মাণের আগে আসলে কোন কোন প্রিকশনস নেওয়া উচিত, আমাদের একটা বিল্ডিং কিভাবে তৈরি করা উচিত, এখানে কি কি স্টেপ আছে। সো আমরা কিন্তু ওভারঅল বিশদভাবে সবগুলো বিষয় আলোচনা করেছি। অ্যান্ড ভাইয়া ওনার এক্সপিরিয়েন্স থেকে এটা শেয়ার করার চেষ্টা করেছেন আমাদের সাথে। তো এরপরও যদি আপনাদের কারো কোনো কোয়েরিজ থাকে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা অবশ্যই ভাইয়ের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। এছাড়া আমরা ওনাদের ডিটেলসটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সো দ্যাট আপনারা ডিরেক্টলি চাইলে ওনাদের কাছেও রিচ করতে পারেন আপনাদের যে কোনো সমাধানের জন্য। সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা এপিসোডে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।